আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2025-এর ইংরেজি ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আমাদেরকে একটু কনফার্ম করে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং স্ক্রিন লাউড এন্ড ক্লিয়ার কিনা একটু জানাই। আমরা আর 1 মিনিটের মধ্যেই শুরু করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমি অনেকগুলা কোশ্চেন পাচ্ছিলাম আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কিত। তো আমি এগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো কোশ্চেনটা ছিল এমন যে আগামীকাল তোমাদের যে মান্থলি এক্সামটা হচ্ছে, ফার্স্ট যে মান্থলি এক্সাম বাংলা ইংলিশের, সেটা হবে কিনা। হ্যাঁ ভাইয়া, অবশ্যই আগামীকাল হবে। আর দুইটা সাবজেক্টের উপরে হবে, বাংলার উপরে হবে, এরপরে ইংলিশের উপরে হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তুমি যদি রুটিনটা বের করো, তো ওইখানে তোমার মানে কোন কোন লেকচারের উপরে হবে সেটা দেখবা যে তুমি পেয়ে যাবা। বাংলার ক্ষেত্রে যেমন 1 থেকে শুরু করে 6 নাম্বার লেকচার, যেটা হয়ে গেছে আমাদের অলরেডি, ওই টপিকের উপর মানে মোট 6টা লেকচারের উপরে হবে। আর ইংলিশের ক্ষেত্রে 1 থেকে 12, যেই লাস্ট যে ইংলিশ ক্লাসটা হয়েছিল আজকের আগে, ওইটা পর্যন্ত তোমাদের সিলেবাসটা থাকবে। ওই সিলেবাসের উপর বেস করে তোমাদের পরীক্ষাটা হবে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার, যে আগামীকাল আমাদের দুইটা পরীক্ষা হচ্ছে বাংলা ইংলিশের। ওকে। আচ্ছা, অনেকে রুটিনের লিঙ্কটা চাচ্ছ, আমি সেটা দিয়ে দিব। আচ্ছা, রাহা বলেছে ভাই আজকে আমার ফার্স্ট ক্লাস ইংলিশে। ওকে, ওয়েলকাম। সমস্যা নাই, তুমি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল তোমার আইডিতে দেওয়া আছে, তুমি ওইগুলা করে নিও। একসাথে দিতে হবে না, আলাদা আলাদা। যখন তুমি পরীক্ষা দিবা তখন তুমি পরীক্ষার ইয়াতে গেলে দেখতে পাবা। ঠিক আছে। রুটিনটা তুমি, আমি লিঙ্কটা দিয়ে দিব, তুমি udbas.com-এ গিয়ে অষ্টম শ্রেণীর প্রোগ্রামে গিয়ে তুমি রুটিনটা পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা যারা আমাদের ক্লাসে হিন্দু ধর্মের আছো, তোমাদের হয়তোবা কালকে একটা পুজো আছে, সেটা সরস্বতী পূজা। তো তোমাদের যদি কোনো কারণে পূজার কারণে আমাদের এক্সামটা দিতে প্রবলেম হয় তোমাদের, তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য 4 তারিখেও এক্সামটা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তোমরা চাইলে 3 তারিখে, যদি যারা আমাদের সাথে হিন্দু ধর্মের ভাইয়ারা আছো, তোমাদের যদি পূজার কারণে আগামীকালকের পরীক্ষাটা দিতে প্রবলেম হয়, তো তোমরা আগামীকাল দেওয়ার দরকার নাই, তোমরা 4 তারিখে এক্সামটা দিতে পারবা। যারা অনলাইন প্রোগ্রামে আছো তারা পরের দিন দিতে পারবা, মানে অনলাইনে। আর যারা অফলাইনে আছো, মানে অফলাইন বলতে কম্বো বেচে আছো, তারা অফলাইনে গিয়েও ব্রাঞ্চে দিতে পারবা পরের দিন। বিষয়টা কি ক্লিয়ার? যারা আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা আছো, তোমরা একটু আমাদেরকে জানিয়ে দাও যে তোমাদের জন্য এটা এমন করা হয়েছে যাতে তোমাদের পূজার কারণে কোনো প্রবলেম হইলে পরীক্ষাটা দিতে না পারো, সেই ক্ষেত্রে পর দিন দিবা, 4 তারিখে পরীক্ষাটা দিবা। যারা কম্বো বেচে আছো, ব্রাঞ্চে দিতে চাও, মানে 4 তারিখে ব্রাঞ্চে গিয়ে দিতে পারবা। আর অনলাইনে চাইলে অনলাইনেও দিতে পারবা। ওকে। ওকে। আচ্ছা, অনেকেই এক্সাম সম্পর্কে মানে জানো না এরকম কিছু, তোমরা তাহলে রুটিনটা ভালো করে দেখো নাই, মানে তোমাদের যারা এখনো এক্সাম মানে সম্পর্কে জানো না, আমি রুটিনের লিঙ্কটা অলরেডি দিচ্ছি। তোমরা অবশ্যই রুটিনটাকে মুখস্থ রাখার কথা, যে কোন দিন আমার কোন ক্লাস কোন টপিকের উপরে হবে, মানে কোন কোন লেকচার গুলো হবে, এগুলো তো অবশ্যই জানা দরকার। তো ক্লাস করার আগে এগুলো জেনে আসবা। শুধু ক্লাসে জয়েন করলে হবে না, আমাদের যে কোন ক্লাসে কি কি পড়ানো হবে, টপিক কি থাকবে, সবকিছুই তোমাদের রুটিনে বিস্তারিতভাবে দেওয়া আছে। যে কোন সিলেবাসের উপর আজকের ক্লাসটা হবে, আজকের ক্লাসে কোন টপিক পড়ানো হবে, সবকিছু ডিটেলসে দেওয়া আছে। পরদিন তোমার এক্সাম আছে কিনা, অথবা এক্সামে কি কি আসবে, সবকিছুই আমাদের রুটিনে বিস্তারিত দেওয়া আছে। তোমাদেরকে দেখো একটা রুটিনের লিঙ্ক শেয়ার করেছি, সবাই কি পাইছো? আচ্ছা, টাইমটাও রুটিনে দেওয়া আছে। যারা অনলাইনে পরীক্ষাটা দিবা, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত তোমাদের টাইমটা থাকবে, এর মধ্যে তোমাকে পরীক্ষাটা সাবমিট করতে হবে। আর যারা ব্রাঞ্চে পরীক্ষাটা দিবা, যারা আমাদের কম্বো বেচে আসো, তো সেই ক্ষেত্রে আহ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ওই টাইমের মধ্যে তোমাকে তোমার যে নিকটস্থ ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে গিয়ে এক্সামটা দিতে হবে। হ্যাঁ, রোজার সময় টাইম চেঞ্জ হবে, রমজান মাসে আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব, তখন টাইম শিডিউলটা চেঞ্জ হবে। মানে ইফতারের আগেই আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা এই বিষয়টা বলো, যে কালকের যে এক্সামটা আসো, যদি কালকে কেউ মিস করো, সেটা 4 তারিখও দিতে পারবা। শুধু কালকের এক্সামটার জন্য এই ইয়েটা রাখা হয়েছে, যেহেতু একটা পূজার ব্যাপার আছে। আমাদের ভাইয়েরা অনেকে এক্সামটা হয়তো বা দিতে পারবে না, সেই ক্ষেত্রে এর পর দিন মানে 4 তারিখের ক্ষেত্রে এই ইয়েটা রাখা হয়েছে, সুবিধাটা রাখা হয়েছে, তুমি এক্সামটা দিতে পারবা। আর সবাই অবশ্যই এক্সামে অ্যাটেন্ড করবা। তুমি যদি এক্সামটা দাও, তাহলে তুমি বুঝতে পারবা, এতদিন তো এমসিকিউ পরীক্ষা দিছো, এতদিন আমাদের যে ডেইলি এক্সাম গুলো হয়েছে, সেই ক্ষেত্রে তোমার শুধু এমসিকিউ পরীক্ষা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি সিকিউতে কতটুকু তোমার করা হয়েছে, প্র্যাকটিস হয়েছে, সিকিউ কতটুকু তোমার ক্লিয়ার হয়েছে, সেটার জন্য অবশ্যই আগামীকাল তুমি এক্সামটা দিবা। ওকে। হ্যাঁ মুনতাহা, তোমার যদি বিশেষ কারণে কোনো প্রবলেম হয়ে থাকে তুমি দিতে পারবা, যেহেতু করা হবে, বাট কালকে দেওয়ার ট্রাই করবা যদি সুযোগ থাকে। ওকে। না, আলাদা হবে, বাংলা ইংরেজি আলাদা পরীক্ষা হবে, তুমি ওই ঢুকলেই পাবা।
ভাইয়া অফলাইন আর অনলাইন এক্সাম একসাথে দেওয়া যায় না। একসাথে কেন, তুমি তো অফলাইন দিলে অফলাইনে, অনলাইন দিলে অনলাইন, মানে যে কোনো একটা দিবা, দুইটা তো সেম কোশ্চেনই আসবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা হচ্ছে আরো পরে, মানে ব্রেকের সময় এটা নিয়ে আরো কথা বলবো। আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাই, যেহেতু অলরেডি 6টা 10 বেজে গেছে, আমরা ক্লাসে চলে যাই। আজকে হচ্ছে তোমাদের সাথে রায়হান ভাইয়া থাকবেন। রায়হান ভাই এতদিন অসুস্থ ছিলেন, সেই জন্য আমাদের সাথে ক্লাসে থাকতে পারে নাই। তো ভাইয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন, তো আমাদের মাঝে আজকে ক্লাসে থাকবে। তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই, ওকে? হ্যাঁ, ডেইলি এক্সাম যেটা হচ্ছে এটা তো দিতে হবেই। ওকে। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ইনবক্সে আমাকে অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আসলে দীর্ঘদিন তোমাদের সাথে ক্লাস নিতে পারি নাই, আমার টাইফয়েড হয়েছিল, তোমরা হয়তো অনেকে জানো। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি। আশা করছি নেক্সটে তোমাদের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। আহ, এখনো আমাকে অনেকে সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি মোটামুটি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও। তোমাদেরকে অনেক বেশি মিস করছিলাম আমি। আচ্ছা, তো আশা করছি তোমরা আমাকে সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছো এবং দেখতে পাচ্ছো। আমরা এখনই ক্লাসে চলে যাব, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। আমরা হচ্ছে এখনই ক্লাসে চলে যাব। তোমাদের সবাইকে দেখে সত্যি অনেক ভালো লাগছে। আশা করছি আমরা ক্লাস এনজয় করব। হ্যাঁ, আমি মোটামুটি ভালো আছি, এখন মোটামুটি ভালো। তোমাদের সবাই দোয়ায় খুব দ্রুতই সুস্থ হতে পেরেছি। তো চলো আমরা এই 13 এবং 14 শুরু করি। তার আগে হচ্ছে তোমাদেরকে নিচে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। দিস ইজ ইউর হোমওয়ার্ক। সো এখন তোমরা হচ্ছে, আমি মনে করি হোমওয়ার্ক করছো, এবং হচ্ছে হোমওয়ার্কের খাতাটা বের করো, সামনে রাখো। রাখার পরে একটুখানি দেখে নাও যে আসলে তোমরা যে হোমওয়ার্কের অ্যান্সারটা করছো সেই অ্যান্সারের সাথে আমাদের অ্যান্সারটা কতটুকু মিল আছে। মোটামুটি আমি তো বলে থাকি যে 100% মিল থাকতে হবে, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। মোটামুটি মিল থাকলে হবে। মেইন থিম যেটা, সেটা ঠিক আছে কিনা একটু আমাকে এখনই জানাও যে হ্যাঁ তোমার হোমওয়ার্ক ঠিক আছে। বলো সবাই, সবাই বলো যে মোটামুটি হচ্ছে ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছি, নিহাল, জাহারা, তারপরে হচ্ছে রাহা, এরপর হচ্ছে সায়ের, মারুফ, এরপরে হচ্ছে নিয়াজ। সবার মোটামুটি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর হচ্ছে এরকম একটা ছিল গ্যাপ ফিলিংস, যেটাকে, যেটা প্যাসেজে আলোকে আসে উইদাউট ক্লু। তো এটার উত্তর হচ্ছে এরকম। তো এর বাইরে যদি তোমরা কোনো উত্তর করে থাকো আমাকে বলতে পারো, অথবা যদি এমন হয় যে সিনোনিমাস কোনো কিছু উত্তর তোমরা করেছো, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। এর সিনোনিমাস উত্তর যদি তোমরা করে থাকো তাহলে সেটাও ঠিক আছে। ঠিক আছে কিনা আমাকে একটু জানাও সবাই, ঠিক আছে? রাহা, আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে আমি একটু পরে জানাচ্ছি। হয়তো বা বিরতির পরে তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের মান্থলি এক্সামের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। আমি এ টু জেড সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করছি একটু পরে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে মোটামুটি সবার ঠিক আছে। ওকে, যদি ঠিক থাকে তাহলে আমরা সময় নষ্ট না করে আমাদের হচ্ছে E13 যেটা আছে, ইউনিট 2 লেসন 3-4। তোমরা যারা লেসন 3-4 দেখছো, হয়তোবা জানো যে এখানে আসলে এমন কোনো প্যাসেজ নাই বড়, যেখান থেকে আসলে তোমাদের হচ্ছে MCQ বা CQ আসতে পারে। বাট নেভারদালেস আমরা একটু দেখবো আসলে কি আছে। দুইটা ইউনিট যেখানে প্যাসেজ আসার মতো নাই, তারপর কি দিয়েছে সেটা তো একটু পড়ার দরকার। হয়তোবা সেখান থেকে আমরা ভোকাবুলারি ব্যাংকের জন্য কিছু ভোকাবুলারি পেতে পারি। বাই দ্য ওয়ে, তোমাদের ভোকাবুলারি ব্যাংকের কি অবস্থা বলো তো? কতগুলো ওয়ার্ড সেখানে তোমরা কালেক্ট করতে পেরেছো ইতিমধ্যে? কতগুলো ওয়ার্ড? কেউ হচ্ছে ইয়ে দিবা না, মানে হচ্ছে চাপা মারবা না, সবাই সত্য বলো। সত্য বলি, মিথ্যা বলিবা না। কাঠ গলায় দাঁড়ায় আছো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, 200, 300, 50, 52, 50, 52, দিস ইজ রিলেটেবল, এটা ঠিক আছে। এবার হচ্ছে কেউ কেউ 1000 বলতেছে, এটা চাপা মারতেছে, আমি বুঝতে পারতেছি, এতে কোনো সন্দেহ নেই। এত তাড়াতাড়ি 1000 হওয়া সম্ভব না। আচ্ছা, 80, 500, 500টা চাপা কিনা জানি না, এক্সাক্ট 500 কিভাবে হলো,
52, 53, 54 এগুলো ঠিক আছে, একটা মানে ইয়ে সংখ্যায় থাকবে, হয়তো বা মানে পুরোপুরি সংখ্যায় নাও থাকতে পারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা হচ্ছে নোট করতেছো ভোকাবুলারি ব্যাংকে, দিস ইজ ভেরি গুড। আচ্ছা, একজনের নাকি 5,000 হয়েছে, আমার সারা জীবনেও 5,000 ওয়ার্ড কালেক্ট করতে পারছি কিনা আল্লাহ ভালো জানে, আমার নিজেরও জানা নাই, বুঝছো। ওকে, তো চলো দেখি লেসন 3-তে কি আছে। লেসন 3-তে আসলে একটা ডায়ালগ আছে। তোমরা কে কে পড়ছো এটা আমাকে একটু জানাও তো, যে ভাইয়া এটা আমরা পড়ছি মোটামুটি। এই যে লেসন 3-তে যে ডায়ালগটা আছে মিসেস রেহানা এবং স্টুডেন্টের মধ্যে, তো মিসেস রেহানা নিঃসন্দেহে তাহলে একজন টিচার, এবং স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 আছে। এটা কারা কারা পড়ছো? আমরা কিন্তু এখান থেকে ভালো করে আমি যখন পড়াবো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি যেটা বলবো সেটা কিন্তু তোমরা তোমার ভোকাবুলারি ব্যাংকে তুমি নোট করবা এবং ভালো করে খেয়াল করবা, কেননা এরপরে যে কুইজটা থাকবে, সেই যে কুইজগুলো থাকবে এটা কিন্তু এর মধ্য থেকে থাকবে, ঠিক আছে। এবং যে ওয়ার্ড বলবো আমি ওই ওয়ার্ডের মধ্য থেকে কিন্তু কুইজ থাকবে। সো লিডার বোর্ডে আসতে গেলে তুমি যদি ক্লাসে মনোযোগী হও তাহলে কিন্তু পারবা, আদারওয়াইজ কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কাম ইন টু লিডার বোর্ড, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো লেটস স্টার্ট। এখানেও লেটস টক দিয়ে শুরু। মিসেস রেহানা বলতেছে যে লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস। সো তোমাদের কাছে আমার প্রথম কোয়েশ্চেন, এসেনশিয়াল মানে কি বলো? এসেনশিয়াল মানে কি? বলে বাবা কত মোটা, একটু ছোট করে নি। এসেনশিয়াল মানে কি, এটার মানে কি বলো? এসেনশিয়াল মানে কি? আহ, সবাই দেখি ইম্পর্টেন্ট বলে। আচ্ছা, ইম্পর্টেন্ট ছাড়া আরেকটা ওয়ার্ড হইতে পারে, বলো তো? সবাই তো ইম্পর্টেন্টই বলে, তাহলে ইম্পর্টেন্ট ছাড়া কি ওয়ার্ড হইতে পারে দেখি, মাথায় আসে কিনা। নেসেসারি, ভেরি গুড, ইম্পর্টেন্ট, নেসেসারি, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আর কি হইতে পারে? আর কি হইতে পারে? আরেকটা খুব সুন্দর ওয়ার্ড আছে, নিডেড, ওকে, সিগনিফিক্যান্ট, ভেরি গুড, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট। তোমাদেরকে আরেকটা শিখিয়ে দিই, সেটা হচ্ছে কোনো কালার নেই, কোন কালার নেই, কোন এই কালার নেই, দেখো এটা হতে পারে ক্রুশাল। তোমরা এই ওয়ার্ডটার নাম শুনেছো? ক্রুশাল, CRUCIL, ক্রুশাল নাম শুনেছো? ক্রুশাল, হ্যাঁ, ভাইটালও হয়, ভাইটালও হয়। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আসলে তোমরা তো অনেক অনেক ওয়ার্ড জানো, থ্যাংক ইউ সো মাচ, আই এম ইমপ্রেসড। ওকে, নেক্সট, নেক্সট আর কি কি ওয়ার্ড আছে দেখি। আচ্ছা, তাহলে বলছি লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ খাদ্য সম্পর্কে কথা বলি। দ্যাট উই নিড, দ্যাট যেটা বা যেগুলো, উই নিড আমাদের প্রয়োজন, টু ইট খেতে, রেগুলারলি নিয়মিতভাবে, ঠিক আছে। তো ইট রেগুলারলি, বাই দ্য ওয়ে বলো তো রেগুলারলি এটা কোন পার্টস অফ স্পিচ হয়? সাধারণত এই যে শব্দ শেষে যে এলয় থাকে, এই এলয় থাকলে আসলে সেটা কোন পার্টস অফ স্পিচ হয় সাধারণত, বলো তো? কি যে শব্দ শেষে যে এলয়টা থাকে এটা কোন পার্টস অফ স্পিচ হয় সাধারণত? অ্যাডভার্ব, তাই না? সবাই অ্যাডভার্ব বলতেছে। আচ্ছা, শব্দ শেষে এলয় আছে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, এরকম কি আসলে কোনো কিছু আছে নাকি? তোমাদের জানা আছে নাকি যে শব্দের শেষে এলয় অথচ অ্যাডজেক্টিভ, এরকম কিছু আছে নাকি? জানা আছে নাকি? বলো তো ওয়ার্ড দু একটা, শব্দের শেষে এলয় অথচ অ্যাডজেক্টিভ, দেখি কে কে পারে। ওয়াও, অনেকে পারতেছে। ফ্রেন্ডলি, আগলি, ওয়াও, ফ্যান্টাস্টিক। আসলেই তো, তোমরা তো অনেক পারো। আর তাহলে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে এরকম যে যদি তুমি অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করো তাহলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, ঠিক আছে। আর যদি তুমি নাউনের সাথে এলয় যুক্ত করো, সাধারণত নাউন প্লাস এলয়, তাহলে সেটা কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ হবে। যেমন তোমরা অনেকে ফ্রেন্ডলি বললে, তাই না? তাহলে ফ্রেন্ড শব্দটা নাউন, তাহলে নাউন প্লাস এলয় অ্যাডজেক্টিভ। বাট এই দেখো রেগুলার, রেগুলার থেকে রেগুলারলি, তাহলে যে রেগুলার বয়, তাহলে বয়ের আগে বসতেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। এই জন্য এই যে রেগুলারলি এটা অ্যাডভার্ব, বাট ফ্রেন্ডলি, লাভলি, তারপর মাদারলি, ফাদারলি, এই যে নাউনের সাথে যে এলয় যুক্ত শব্দগুলো আছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। সো সবসময় আমরা এলয় যুক্ত শব্দ দেখলেই ওটাকে অ্যাডভার্ব বলবো না, ঠিক আছে। এই ধরনের থেকে কিন্তু আমরা বেরিয়ে আসবো। ওকে, ফর ইয়োর গুড হেলথ, তোমার সুস্বাস্থ্যের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য ইউ মাস্ট চুজ দ্য রাইট ফুড। আমাদেরকে অবশ্যই পছন্দ করতে হবে দ্য রাইট ফুড, যথাযথ খাদ্যটি, ঠিক আছে। ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের প্রাত্যহিক যে ডায়েটগুলো আছে সেখানে। ওকে, ফাইন। স্টুডেন্ট ওয়ান বলছে উইথ রাইস, রুটি, আমরা হচ্ছে ভাত খাই, রুটি খাই, ফিশ অ্যান্ড মিট, আচ্ছা মাছ মাংস খাই এভরিডে, প্রতিদিন। ওকে, ফাইন, এটা তো আমরা সবাই খাই।
হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? এছাড়াও আমাদের আর কোন কোন খাদ্য আছে, বা আমরা আর কোন কোন খাদ্য খেতে পারি? টিচারকে জিজ্ঞেস করতেছে স্টুডেন্ট। টিচার বলতেছে, ওয়েল, ঠিক আছে, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস। ঠিক আছে, এটা কিন্তু ভেজিটেবলস না, ঠিক আছে, আমরা কিন্তু ভেজিটেবলস বলি, এটা কিন্তু ভুল, ভেজিটেবলস। ঠিক আছে, এই যে এই পর্যন্ত একরকম উচ্চারণ, ঠিক আছে, ভেজিটেবলস, ভেজিটেবলস। ওকে, তাহলে আমরা শাকসবজি খাবো অ্যান্ড ফ্রুটস, এবং ফলমূল খাবো। দে কন্টেইন, ওকে ফাইন। সো কন্টেইন এইটার মানে কি বলো তো? দে কন্টেইন a lot of vitamins and minerals. তাহলে কন্টেইন মানে কি বলো? হোয়াট ডাজ ইট মিন কন্টেইন? কন্টেইন মানে কি? এই প্যারালাল টেক্সটও অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, তুমি ব্রাঞ্চে খবর নাও। কন্টেইন মানে ধারণ করা, হোল্ড। ঠিক আছে, কন্টেইন মানে কি? হোল্ড, ধারণ করা বা ইনক্লুড। আমি যে ওয়ার্ডগুলো বলতেছি এই ওয়ার্ডগুলোই কিন্তু তোমাদের কুইজে থাকবে, ঠিক আছে? ওকে, বহন করা, ধারণ করা, তার মানে দে কন্টেইন এ লট অফ ভিটামিনস, তাদের মধ্যে অনেকগুলো ভিটামিনস ধারণ করে তারা, মিনারেলস ধারণ করে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস। ঠিক আছে, ডিজিজ, ঠিক আছে, ডিজিজেস, এটা কি আমরা কিভাবে উচ্চারণ করব? ডিজিজেস। তাহলে দে কিপ আওয়ার বডি ফ্রি, তারা আমাদের শরীরকে মুক্ত করে, ফ্রম ডিজিজেস, এই রোগ থেকে মুক্ত করে। ওকে, দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য ভালো, অ্যান্ড ওভারঅল হেলথ, এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য তারা ভালো। ঠিক আছে, ওকে ফাইন। স্টুডেন্ট 2 বলতেছে, শুড উই হ্যাভ এনিথিং এলস? এছাড়াও কি আমাদের আর কিছু আছে? এবার টিচার মিসেস রেহানা বলতেছে, শিওর, শিওর। ঠিক আছে, এটা আমরা শিওর বলি, ঠিক আছে, দিস নট লাইক দ্যাট, শিওর, বুঝছো? একটু ওয়ার্ড টাইপের উচ্চারণ, শিওর। ওকে ফাইন। উই নিড টু ড্রিঙ্ক, আমাদের পান করা উচিত, মিল্ক এভরিডে। ঠিক আছে, আমরা আমাদের প্রতিদিন দুধ পান করা উচিত। ঠিক আছে, আবার এখানে ইট মিল্ক বলো না, ঠিক আছে, আমরা কিন্তু বলি ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক মিল্ক, ঠিক আছে, কিন্তু আবার বাংলায় কি বলি? দুধ খাওয়া বা হচ্ছে পানি খাওয়া, তাই না? তখন কিন্তু আবার ইট হয়ে যায়, বাট যখন আমরা ইংলিশে এটা ট্রান্সলেট করবো, পানীয়, কোমল পানীয়ের জন্য আমরা কি ব্যবহার করবো? ইট না, আমরা ড্রিঙ্ক ব্যবহার করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? দেখো তো, এইখানে এভরিডে আর এইখানে এভরিডে, দুইটার মধ্যে পার্থক্য কি? এটা লক্ষ্য করছো জিনিসটা? দেখো, একটা এভরিডে কিন্তু আলাদা, সেপারেট, আর একটা এভরিডে একদম হচ্ছে দুইটা সেম সেম। ঠিক আছে, সো কি মনে হইতেছে তোমাদের যে আসলে ওই এভরিডে আর এভরিডে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নাকি এমনি লেখা হয়েছে? বলো দেখি। আচ্ছা, ডিফারেন্ট, ডিফারেন্স আছে অনেকে বলতেছে। আচ্ছা, যারা যারা বলতেছো ডিফারেন্স আছে, কি ধরনের ডিফারেন্স আছে আমাকে একটু বলো তো? নাকি উইদাউট এনি রিজন ওইরকম করা হয়েছে? অবশ্যই উইদাউট এনি রিজন এটা করা উচিত না, অবশ্যই ডিফারেন্স আছে, তাই না? ডিফারেন্স আর ডিফারেন্ট শব্দ দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এখানে এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, ঠিক আছে, ডে একটা নাউন, এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, প্রতিদিন। আর এই এভরিডে যখন পাশাপাশি লেখা হয়, এটা হচ্ছে নিত্যদিন। ঠিক আছে, এটা কি? নিত্যদিন বা প্রতিনিয়ত, প্রতিনিয়ত এরকম মিনিং করে। ঠিক আছে, প্রতিনিয়ত বা নিত্যদিন মিনিং করে। আচ্ছা, আমাদের নিত্যদিন বা প্রতিনিয়ত বা হচ্ছে রেগুলারলি, তো বলতে পারো রেগুলারলি, নিয়মিতভাবে আমাদের দুধ পান করা উচিত। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। ঠিক আছে, এই রিচ মানে কিন্তু আবার ধনী না, বুঝছো, সমৃদ্ধ। তাইলে কি, দুধ হচ্ছে এটা, এর মধ্যে অনেক ক্যালসিয়াম আছে, এটা হচ্ছে মানে ক্যালসিয়ামে সমৃদ্ধ। ইটস গুড ফর আওয়ার হেলথ। বাই দ্য ওয়ে, দেখো তো, এইখানে এই ইটস আর এইখানে এই ইটস, এই দুই ইটস এর মধ্যে কি পার্থক্য আছে তুমি জানো নাকি? দেখো, আইটিএস এর মধ্যে কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি চিহ্ন নয়, মানে এই চিহ্নটা নাই, আমরা এখানে কিন্তু এই চিহ্নটা আছে। তার মনে রাখবা, এই ইটস মানে হচ্ছে এটা কনটেক্সট অনুসারে ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ, এরকম হইতে পারে, বুঝছো? বাট এই ইট হচ্ছে ইটস পজেসিভ। যেমন, দ্য ডগ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, ইটস স্কিন ইজ রেড বা ব্ল্যাক বা হোয়াইট, যেটা হইতে পারে। ঠিক আছে, ইটস, এটা হলো পজেসিভ, আর এটা হলো হচ্ছে ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ, এরকম। ওকে, ইট মেক্স আওয়ার বোনস, বোনস মানে হচ্ছে হাড়, অ্যান্ড টিথ, টিথ মানে হচ্ছে দাঁত, তোমরা সবাই জানো, স্ট্রং অ্যাজ ওয়েল, এটা আমাদের হচ্ছে তোমার বোন এবং দাঁতকে স্ট্রং করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের নিরাপদ বা সুপ্রিয় পানি পান করা উচিত, অ্যাট রেগুলার ইন্টারভালস। বাই দ্য ওয়ে, ইন্টারভালস মানে কি বলো তো? ইন্টারভালস, ইন্টারভালস মানে কি দেখি, জানো কিনা? হ্যাঁ, রুসাফি ঠিক বলেছ, ফারিহাও ঠিক বলেছ।
সবাই ঠিক বলেছো। বলো ইন্টারভালস মানে কি? ইন্টারভালস মানে হচ্ছে শর্ট ব্রেক, ঠিক আছে? এটার মানে হচ্ছে শর্ট ব্রেক, মানে হচ্ছে সীমিত একটা ব্রেক আর কি। ওকে, তারপর হচ্ছে ইটস এসেনশিয়াল, এটা প্রয়োজনীয় ফর আওয়ার বডি, আমাদের স্বাস্থ্যের জন্য। উই ক্যান নট লিভ উইথাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এইটা দিয়ে 5টা বাক্য তৈরি করতে হবে। সো এটা আমি তোমাদের ইনস্ট্যান্ট অ্যাকাউন্টিং হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা তোমাদের সময় হচ্ছে 5 মিনিটস, এখন 25 বাজে, তো 30-এ এসে আমি চেক করব সবারটা, এই যে স্ক্রিনে সবারটা চেক করব যে কে কি ঠিকঠাক লিখেছো। একেবারে হচ্ছে লাইভ একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা 5টা বাক্য তৈরি করবা, ঠিক আছে? মানে যে কোনো ভাবে 5টা বাক্য তৈরি করতে পারলে হলো, অর্থবোধক, বুঝছো? 30 পর্যন্ত টাইম, এখনই শুরু করে দাও, এখনই শুরু করে দাও, ঠিক আছে? আমি 30-এর দিকে এসে তোমাদের সবারটা এখানে স্ক্রিনে দেখবো। ঠিক আছে, 4 থেকে ক্লাস করো আর চন্দ্র থেকে ক্লাস করো, সমস্যা নেই। এই বুঝো নাই, 5টা বাক্য তৈরি করতে হবে, এখান থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা নিতে হবে, ঠিক আছে? দিয়ে 5টা বাক্য তৈরি করে 1 2 3 এরকম করে লেখো। 1 নাম্বার বাক্য এই, 2 নাম্বার বাক্য এই, এরকম করে জাস্ট তোমরা হচ্ছে টিচার ইনবক্সে আমাকে লিখে দাও, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? আমি দেখে দিচ্ছি এখনই। ওকে, শুরু করে দাও।
ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই আমাকে দিচ্ছ অনেক অনেক, থ্যাংক ইউ সো মাচ। সবারটা এখন আমি চেক করতেছি, দেখি কি অবস্থা, তারপরে আমরা মিলাবো। আগে বলবা কার কয়টা হইছে। ওরে বাবা রে, তোমরা তো দেখতেছি ঝড়ের বেগে পাঠাচ্ছ সবাই। ওকে, সবারটা চেক করতেছি, সবারটাই মোটামুটি ঠিক আছে, কোনো ভুল পাওয়া যাচ্ছে না। তুমি কি আগে থেকে এটা করছিলে নাকি? তাহলে চলো মিলাই নি, কার কয়টা হয়েছে বলবা, ঠিক আছে? ওকে, ইট ডাজন্ট নেসেসারি যে হচ্ছে তোমার একেবারেই কি বলে সিকোয়েন্স মেনটেন করতে হবে, এটা কোনো কথা না। মোটামুটি 5টা সেন্টেন্স তৈরি করতে পারলে হলো। তাহলে দেখো, এই ক্ষেত্রে এইগুলো আগে দেখতে হয়। এসেনশিয়াল ফর আওয়ার বডি, ঠিক আছে, এসেনশিয়াল ফর আওয়ার বডি। তাহলে হচ্ছে আহ, আমরা এটা বলতে পারি না যে হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, এরকম বলতে পারি কিনা? ঠিক আছে, আমি ওখান থেকে আসতেছি, এদিক থেকে না এসে ওখান থেকে আসতেছি, তোমরা বলবা জাস্ট তোমাদের এটা ঠিক আছে কিনা। আমরা এইখান থেকে হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের স্বাস্থ্যের জন্য কোন ধরনের খাবার প্রয়োজনীয়। ওকে ফাইন, একটা হয়ে গেল। এবারে দেখুন গুড ফর আওয়ার স্কিন, তাই তো, গুড ফর আওয়ার স্কিন। আমরা বলতে পারি না হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, এটা বলতে পারি কিনা? অবশ্যই বলতে পারি। হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য কোনটি ভালো। ওকে, উই নিড টু ইট গুড ফুড, ঠিক আছে। তাহলে এটা ওয়াই দিয়ে করা যায়, কিন্তু ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, ঠিক আছে, ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, আমাদের কেন ভালো খাবার খাওয়া প্রয়োজন। ওকে ফাইন, ভেজিটেবলস কন্টেইন, তাই না? তাহলে আমরা এটা যেহেতু হচ্ছে এখানে ভেজিটেবলস আছে প্লুরাল, সো আর ব্যবহার করতে পারি। সো হোয়াট আর ভেজিটেবলস কন্টেইন, এরকম বলতে পারি, ঠিক আছে। না না না, হোয়াট ডু, হোয়াট আর বলা যাবে না, সরি, হোয়াট আর বলা যাবে না, কেননা হচ্ছে ওখানে অলরেডি ডু আছে, এই জন্য বলা যাবে না। কি বলতে হবে জানো? হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, এরকম বলতে হবে, ঠিক আছে, হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, এরকম বলতে হবে। মিনারেলস ডু টু আস, তাহলে হচ্ছে আহ, এটা আমরা কি বলতে পারি বলো তো? এটা আমরা কি বলতে পারি? এটা আমরা বলতে পারি হচ্ছে হোয়াট ডু মিনারেলস ডু টু আস, ঠিক আছে, এরকম বলতে পারি। হোয়াট ডু মিনারেলস ডু টু আস, এরকম বলতে পারি, ঠিক আছে। তাহলে কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কার কয়টা হয়েছে? ওয়াও, সবার 5টা 5টা হয়েছে, ভেরি গুড, কিন্তু বিশাল ব্যাপার, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, তোমার আসলে অনেক মেধাবী। এই তো সবারটা ঠিক আছে, চলো নেক্সট। আহ, এটা 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 বলো তো দেখি কি হবে। এই যে আমরা যে ডায়লগটা পড়ছিলাম না, ওই ডায়লগের আলোকে লিখতে হবে বা বলতে হবে। তাহলে সবাই আমাকে কোঅপারেট করো, আজকে হচ্ছে কোঅপারেটিভ ক্লাস। তাহলে মিল্ক ইজ হাইলি রিচ, ও ওইখানে টিচার কি বলছিল যে মিল্কে কি বেশি থাকে, মানে কোনটাই সমৃদ্ধ মিল্ক, বলো তো কি হবে? ফ্যাট হবে, ক্যালসিয়াম হবে, না সুগার হবে, কোনটা হবে? ফ্যাট হবে, ক্যালসিয়াম, না সুগার? ওখানে কিন্তু কি ছিল? ক্যালসিয়াম ছিল, রাইট? ইয়েস, এটা হবে যে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। ওকে ফাইন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর, এটা কি হবে? আইজ, জেনারেল হেলথ, নাকি টিথ, কোনটা হবে? 2 নম্বরটা বলো, 2 নম্বর, 2 নম্বরটা কি হবে? জেনারেল হেলথ, তাই না? ভেরি গুড, জেনারেল হেলথ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ, আমার জীবনের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলো তো? ওয়াটার, তাই না? ওয়াটার, ভেরি গুড, ওয়াটার, এই তো তোমরা পারো। নেক্সট কি আছে আমাদের জন্য? এগুলো কি খাবার দাবার কেন? এই খাবার দাবার খাবে কে? তোমাদের জন্য নিয়ে আসছি, বুঝছো? তোমরা একটু স্বাদ নাও, গন্ধ নাও। এই সারা তো আর কিছু করার নাই, দূর থেকে তো দিতে পারি না, কিন্তু ছবি নিয়ে আসলাম। এটা মনে হচ্ছে জন্মদিনের কেক, এটা চাউল টাউল সামথিং এলস, এটা রুটি, ওরে বাবা এটা দেখি লেগ পিস, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি, বলতেছে লুক এট দ্য পিকচার্স, ওকে দেখলাম। তারপরে হোয়াট ডু ইউ সি দেয়ার, বললাম যে আমরা এইসবগুলো দেখতেছি, ঠিক আছে, এতটুকু ইনাফ।
তোমরা একটু স্বাদ গন্ধ নাও, এই ছাড়া তো আমার দেওয়ার কিছু নাই। নেক্সট, এবার তোমাদের কাছে কিছু কোশ্চেন, সেটা হলো হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তোমরা কোন ধরনের খাবার পছন্দ করো? ঠিক আছে, ভালো আছি রায়ান। তোমরা কোন ধরনের খাবার পছন্দ করো? তোমরা কি হচ্ছে মাছ মাংস বেশি পছন্দ করো, নাকি সবজি বেশি পছন্দ করো বলো, নাকি হচ্ছে ফাস্ট ফুড, দোকানে যেসব খাবার দাবার পাওয়া যায়, বার্গার, কি কি জানি আরো নাম আছে, ওগুলো পছন্দ করো? কোনগুলো পছন্দ করো বলো দেখি। ড্রাই ফুড, স্পাইসি ফুড, ওরে বাবা, স্পাইসি ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চকলেট, মিট, ভেজিটেবলস, বিফ, ওয়াও, ভেরি গুড। তোমাদের আসলে খাবারের ভ্যারাইটি অনেক। বিরিয়ানি, কেন তোমরা এসবগুলো পছন্দ করো? তারপরে বলতেছে যে তুমি তো বিরিয়ানি পছন্দ করো, বা তুমি তো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড পছন্দ করো, কেন পছন্দ করো? এর উত্তর হলো ভালো লাগে তাই পছন্দ করি, তাই না? ওকে ফাইন, প্রশ্ন বাদ। হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম, এটা কোনো প্রশ্ন হলো? এটা তো বিরিয়ানি হইলে বাবা মা মা রেঁধে দেয়, আর জাঙ্ক ফুড ফাস্ট ফুড তো দোকান থেকে কিনি, তাই না? তাহলে তো বলবা যে আই গেট দিস ফ্রম শপস, ঠিক আছে, দোকান থেকে কিনি। তারপর ডু ইউ ইট হোমমেড ফুড, আচ্ছা এইটা তোমাদের কাছে সবার কাছে প্রশ্ন, যে বাসায় কি আন্টি তোমাদেরকে কিছু রেঁধে দেয় কিনা, হোমমেড ফুড খাও কিনা, নাকি সব বাইরে থেকে কিনে খাও? সব কি বাইরে থেকে কিনে খাও, নাকি হোমমেড ফুড খাও? খাও, তাই না? অবভিয়াসলি, ভেরি গুড। ওকে, তোমরা তো হোমমেড ফুড খাইতে পারো, আমি পারি না, মানে অনেক বড় কষ্ট। নেক্সট, আচ্ছা এই জিনিসটা কি বলো তো, এই জিনিসটা কি, খাইছো নাকি কেউ কখনো? কি বলে এই জিনিসটাকে বলো তো, এটার নাম কি? কাস্টার্ড, ওরে বাবারে, কি কঠিন কঠিন নাম বলতেছে, অনেক ফালুদা বলতেছে অনেকে, তাই না? আমার কাছেও ফালুদার মতোই লাগতেছে, বুঝছো? হয়তো বা এর অন্য নাম থাকতে পারে। তো যে নামই থাকুক, এটা তোমাদেরকে আজকে আমি বানানো শেখাবো। রায়হান ভাইয়ের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। ঠিক আছে, তো এখানে রেসিপি সবকিছুই দেওয়া আছে, কি কি লাগবে তোমরা দেখে নাও। পরিমাণ এটা তোমার পছন্দ মতো, তুমি কলা একটা খাবো কি দুইটা খাবো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে কলা লাগবে, ও এখানে একটা লিখছে, তাই না? তুমি চাইলে দুইটা দিতে পারো, সমস্যা নেই। এটা খুব বেশি যে টেস্টের পার্থক্য হবে জিনিসটা এমন না। এ হলো তোমার রেসিপি, বুঝছো? কি কি লাগবে সবকিছু আছে। এই কাস্টার্ড পাউডার, এটা হয়তো অনেকে নাও জানতে পারো, তো আমি গুগল করলাম কাস্টার্ড পাউডার কি। এটা হচ্ছে দুধ, তারপরে আদার্স যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট আছে, ইনগ্রিডিয়েন্টের মিক্সচারে হচ্ছে কাস্টার্ড পাউডারটা তৈরি হয় আর কি। এটা বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে হচ্ছে আহ এ করতে পারো। যাই হোক, এই জিনিসগুলো লাগবে, তোমার বাসায় ট্রাই করতে পারো নিজে নিজে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে মানে হাউ টু প্রিপেয়ার ফার্স্ট, এই জিনিসটা হচ্ছে তোমরা একটু দেখে নিবা যে কিভাবে প্রিপেয়ার করতে হয়। তোমাদেরকে রান্না বান্না শেখানো হচ্ছে আমার রান্নাঘরে। তো এটা হলো যে প্রথমে কি করতে হবে, তোমার হচ্ছে ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস, তোমার হচ্ছে যে ফলগুলো আছে সেগুলো ধুইতে হবে, অ্যান্ড পিল দেম, খোসা ছাড়াইতে হবে। দেন কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিসেস, খুবই সিম্পল, ওগুলোকে কাট 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 করতে হবে। অ্যান্ড কিপ দেম ইন এ বাউল, এবং হচ্ছে সেটাকে একটা বাউলে রাখতে হবে, মানে একটা গামলায় রাখতে হবে। সবাই বুঝতেছো তো? ঠিক আছে, এভাবে করবা সবাই, শিখে নাও আজকে থেকে। না, বয়েল দ্য মিল্ক, এখন দুধ জাল দিতে হবে ইন এ পট, পাত্রে। হ্যাঁ, এটাও শিখাই দিচ্ছে। নেক্সট, মিক্স সুগার উইথ ইট, তারপরে হচ্ছে চিনি মিশাইতে হবে। অ্যান্ড স্টার ওয়েল, ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে। স্টার ওয়েল মানে কি, ভালো করে এরকম করে মিক্সচার করতে হবে জিনিসটা। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, কাস্টার্ড পাউডারটা একটা ছোট্ট কাপে নিব। পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক, 4 চামচ ঠান্ডা দুধ নিব। অ্যান্ড মিক্স ওয়েল, সুন্দর করে মিক্স করব। নাও পৌর মানে ঢালা, দ্য মিক্সচার ইনটু দ্য বয়েলিং মিল্ক, বলগটা দুধে ওইটা ঢালবো। অ্যান্ড স্টার ওয়েল, ভালো করে নাড়াচাড়া করব। বয়েল ফর 5 মিনিটস। যাই হোক, এরকম করে করে মোটামুটি রান্না করতে হয়। তোমাদেরকে শিখাই দিলাম, তোমরা হচ্ছে আম, বাড়িতে ঠিকঠাক এ করো, এবং আমাকে বিকাশ করো বা হচ্ছে কুরিয়ার করো, ঠিক আছে? কিভাবে হচ্ছে মানে তোমাদের রান্নার টেস্ট কেমন, এটা আমি বিকাশে দেখতে চাই। এরপরে হচ্ছে বলছে ডেসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি, কিভাবে এক কাপ চা বানাইতে হয়। এই চা বানাইতে পারো কে কে বলো তো, চা বানাইতে পারো কে কে? আমি রান্না করতে পারি মানে কি, আমি ভাত রান্নায় 100-তে 100, বুঝছো?
চা বানাইতে পারো? চা 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 তো সবাই বানাইতে পারে। টি ব্যাগ, পানি গরম করে টি ব্যাগ দিলে হয়ে যায়, ওই চা না। মনে করো হচ্ছে চা পাতা বা হচ্ছে চায়ের যে গুঁড়া আছে এটা দিয়ে বানাইতে পারো কারা কারা? টি ব্যাগ দিয়ে তো সবাই বানাইতে পারে। পারো তাই তো? ভেরি গুড। আরে এরা তো কফিও বানাইতে পারে, কিন্তু কফি তো এখন কিনতে পাওয়া যায়, এই যে এতে করে শুধু পানি গরম করে দিলে হয়ে যায়। আমিও মাঝে মধ্যে বানাই। যাই হোক, তো আমাদের রান্নাঘরের পর্ব শেষ। এখন হচ্ছে কুইজের পর্ব চলে আসছে আমরা। এখন হচ্ছে আমাদের আমলনামা দেখবো, কে কত ক্লাসে অ্যাটেন্টিভ ছিল। এগুলো সবই করা হয়েছে, এসেনশিয়াল কি এবং এখানে যে ওয়ার্ডটা হচ্ছে দেওয়া আছে সেটাও বলা হয়েছে। তো তোমরা সবাই রেডি হয়ে যাও, এখন রোস্টেড হবা, ঠিক আছে, রান্নাঘরে। তো সবাই রেডি আছো তো কুইজের জন্য? ওকে। আরে আমার স্টুডেন্টরা দেখি সবাই সব রান্না করতে পারে, তোমার হাতে রান্না খাওয়া দরকার একদিন। কিভাবে খাবো বলো? কোনো উপায় নেই। আমাদের অফলাইন সিজনে আমরা হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে যাই, বুঝছো, সারা বাংলাদেশ ঘুরি। তখন না হয় তোমাদের সাথে দেখা হইলো, তখন না হয় রান্না করে খাওয়াইলাম। ট্রিভিয়াল মানে নগণ্য। আর কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি সবাই উত্তর দাও। 700 সামথিং উত্তর দিয়েছো, এখন অনেক বাকি। তো ঠিক আছে, এখনই শেষ করে দিচ্ছি। ওকে, এই যে এসেনশিয়াল মানে যে ক্রুশাল, এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, তাই না? আমি লিখেও দিয়েছিলাম। এখন যদি আমরা স্লাইড পিছনে ঘোরাই তাহলে এটা পাবো। ওকে ফাইন। তাহলে এসেনশিয়াল মানে হচ্ছে ক্রুশাল বা গুরুত্বপূর্ণ। ওকে। আর অপশনাল মানে তো সবাই জানো, অপশনাল। ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে অতাৎপর্যপূর্ণ। ট্রিভিয়াল মানে নগণ্য, ঠিক আছে। আহ, তো তাহলে বি নাম্বার উত্তর। আমরা লিডার বোর্ডে দেখে আসি আমাদের লিডার কারা। আমাদের লিডার আছে হচ্ছে মামুন, তারপর হচ্ছে শায়হান আছে, মুকাদ্দিম আছে, তাসিন আছে, নাফিজ আছে, অদ্রিতা আছে, নির্ঝন ধর আছে, আরশাদ আছে এবং আবিদা আছে, মুবিন আছে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ফার্স্ট স্পিকার শোভন, তুমি ভুল উত্তর করেছো এবং রহমান ভুল উত্তর করেছে, বাকি সবাই ঠিকঠাক উত্তর করতে পেরেছো। সবাইকে অভিনন্দন। ওকে, ইনবক্সে আমাকে অনেকে জানিয়েছো তাদের সিরিয়াল, তোমাদেরকে অভিনন্দন। তো আমরা এখন হচ্ছে আমাদের নেক্সট কুইজে চলে যাব, কুইজ নাম্বার 2। আমরা হচ্ছে কুইজ নাম্বার 2 তে চলে যাব। দেখো, ইন্টারভাল মানে কি, এটাও তোমাদেরকে বলা হয়েছিল, ঠিকঠাক উত্তর দাও। সবাই ঠিকঠাক উত্তর দেবা আশা করি। সিকিউ মানে হচ্ছে এসে কিউ বলি আমরা আসলে, শর্ট অ্যান্সার কোশ্চেন। ঠিক আছে, রান্না করতে পারো, মুখে শুনবো না, কাজে প্রমাণ চাই। আমার অ্যাড্রেস দিলে কি তুমি আর তোমরা খাবার পাঠাইতে পারবা? খাবার যখন কুরিয়ারে পাঠাবা, ওরা খাওয়ার গন্ধ পেয়ে ওখানেই খেয়ে নিবে, বুঝছো। ও আর আমার মতো আসবে না, আমার পর্যন্ত আসবে না। টাইফয়েড এখন মোটামুটি গেছে গা, জ্বর টর আসে না। আচ্ছা, তো শেষ করে দিচ্ছি। তো দেখো, ইন্টারভাল মানে বলছিলাম যে শর্ট ব্রেক, তাই না? এটাই বলছিলাম। তো দেখতে পাচ্ছি 67% অফ ইউ এটা অ্যান্সার করেছো। তো চলো আমরা হচ্ছে এখন আহ, দেখি কে কোনটা, মানে লিডার বোর্ডে কারা এসেছো। আকিব, নির্জন, মামুন, সাদিত, আরবি, সাইফ, শায়ান, সিমরিন, সাদ এবং জাইব। অভিনন্দন সবাইকে। ফার্স্ট ফিঙ্গারে ভেরি গুড, সবাই ঠিকঠাক উত্তর করতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা আলাদা করে আমাকে জানাচ্ছ তাদের সিরিয়াল, তোমাদেরকে অনেক অভিনন্দন। আরো একটা কুইজ আছে এখানে আমাদের, এরপরে আমরা ব্রেকে যাব।
কন্টেইন মানে কি, ঠিক আছে? তো কন্টেইন মানে কি এটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আর কি। সো সবাই ইনশাল্লাহ ঠিকঠাক উত্তর দিবা, ঠিক আছে? এখানে তো আমার ইচ্ছা অনিচ্ছা কিছু নাই বোর্ডে দেওয়া। আমরা এই কুইজের পরে ইন্টারভালে চলে যাব, শর্ট ব্রেক অফ 12 মিনিটস মেবি। আমি তো রান্না করতে পারি না। যারা হচ্ছে আমার রান্নাঘরে কিছুক্ষণ থেকে ক্ষুধা লেগে গেছে, ব্রেকে তারা খেয়ে নিবা, ঠিক আছে? ওকে। তো কন্টেইন মানে বলছিলাম টু হোল্ড অর ইনক্লুড সামথিং, তার মানে এটা উত্তর হবে। তোমরা ম্যাক্সিমাম এটাই উত্তর করেছো, 77%। ভেরি গুড, আই এম ইমপ্রেসড। তো যাই হোক, চলো দেখি আমরা হচ্ছে লিরাপুর দেখি। মামুন আছে, নির্জন আছে, এই নির্জন, তুমি তো বারবার আসতেছো। রাদিয়ান আছে, সুবিহা আছে, শায়ান আছে, শায়ান আসতেছে, আকিব, আমরিন, মুকাদ্দিম, নাফিসা, নূর, ইয়া এবং হচ্ছে আয়ান। অভিনন্দন সবাইকে। ফার্স্টেস্ট ফিঙ্গারে হচ্ছে অনেকে ভুল উত্তর করেছো। ফার্মগেটে ক্লাস হবে, সব জায়গায় ক্লাস হবে ঢাকার মধ্যে। তোমরা যখন ক্লাস 9-এ উঠবা, 10-এ উঠবা, তখন দেখবা যে তোমাদের অফলাইনে ক্লাস হবে, আমরা যে যে ব্রাঞ্চে ব্রাঞ্চে ক্লাস নিব, ঠিক আছে? তো একটু বড় হও, এই ক্লাসের পরেই তোমাদের দেখবো যে অফলাইনে যারা ঢাকার মধ্যে আছো ক্লাস করতে পারবা। ও, তো হচ্ছে মান্থলি এক্সামে কি আসবে আমি একটু পরে বলতেছি, বিরতির পরে। এখন আমি তোমাদের বিরতি দিব। তো কত মিনিট বিরতি চাও বলো? তোমাদের অনেকদিন আসলাম তোমাদের কাছে, তো তোমাদের কথাবার্তা শুনবো আমি, অনেকদিন পরে আসলাম। কত মিনিট চাও? আচ্ছা, তোমাদের আবদারের তো শেষ নেই, এর মধ্য থেকে আমাকে একটা চুজ করতে হবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে বেশি আসতেছে, তো আমি 12 মিনিট দিব। মানে 48, তো 48 আর 12 কত হয়? 7, তাই তো? তাহলে হলো 7টা পর্যন্ত, ঠিক আছে? 7টা পর্যন্ত ব্রেক। থাকো, খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? তোমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, আমি বুঝতে পারছি।
আসসালামু আলাইকুম। বিরতির পরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা কি সবাই চলে আসছো? সবাই একটু সাড়া শব্দ দাও যে চলে আসছো। ব্রেকে নিউজ পেপার পড়ছো, ভেরি গুড। অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এই ব্রেকে খাওয়া দাওয়া করছো কে কে? এখনো আসো নাই তাই তো? আচ্ছা, না এসে তোমার আসার জানান দিচ্ছ তুমি। ওকে, অনেকে খাওয়া দাওয়া করছো, অনেকে এখনো সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। যত তাড়াতাড়ি শুরু করতে পারবো তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। ওকে, পানি খাইছো তাই তো? আচ্ছা, E14-এ আমরা হচ্ছে আনসিন সেকেন্ড পার্ট যেটা সেটা পড়বো আমরা। তুমি যদি একটু স্মরণ করে দেখো, আনসিনের ফার্স্ট পার্ট যেটা আমরা কিন্তু পড়ছিলাম, এখন হচ্ছে আমরা সেকেন্ড পার্ট পড়বো। মানে এখানে আমরা দুইটা প্র্যাকটিস করবো আর দুইটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিব। আচ্ছা, প্রথমটা কি আছে দেখো। আহ, আচ্ছা, তোমাদের এটা ক্লিয়ার কিনা যে বা এটা মনে আছে কিনা যে আনসিন থেকে কি কি আসে? অবশ্যই বলবো এক্সামের প্যাটার্ন, ঠিক আছে? আমি আজকে মরে না যাওয়া পর্যন্ত, তো বিশ্বাস করো আমি তোমাদের এক্সামের প্যাটার্ন বলেই তাই যাব, ঠিক আছে? অবশ্যই বলবো এক্সামের প্যাটার্ন, সবাই থাকবা। এই বলো দেখি আগে মনে আছে কিনা এক্সাক্ট, মনে আছে? কি কি থাকে বলো তো, এসবে বলো কি কি থাকে। এই যে আনসিন থেকে কি কি থাকবে বলো। ট্রু ফলস, ওকে ফাইন, ট্রু ফলস। আর ট্রু ফলস আর কি? আর কি? ওইটারে কি বলে? এই যে যে টেবিলটারে কি বলে বলো? এটারে কি বলে? এরকম করে টেবিল টেবিল দিয়ে দেয়, মাঝখানে ইনফরমেশন বসাইতে হয়, ইনফরমেশন ট্রান্সফার বলে। কি বলে? ইনফরমেশন ট্রান্সফার, ঠিক আছে? ট্রু ফলস আর ইনফরমেশন ট্রান্সফার। তো যাই হোক, আমরা আসলে এরকম ধরনের আমাদের আনসিন আসলে আমরা পুরো প্যাসেজ না পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট সরাসরি যে কোশ্চেনটা দেখবো। প্রথমে এইটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে জাইনুল আবেদিনকে নিয়ে লেখা, ঠিক আছে? কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে। কিশোরগঞ্জের অনেকেই আছো আমাদের সাথে, তোমাদের এলাকার লোক জাইনুল আবেদিন, বিখ্যাত আর্টিস্ট। তো প্রথম যেটা বলতেছে যে এখানে মোট তিনটা জিনিস আছে। একটা হলো প্লেস আর ইনস্টিটিউশন, জায়গা অথবা কোন প্রতিষ্ঠান, অ্যাচিভমেন্ট বা অ্যাক্টিভিটিস, কি অর্জন ছিল বা কি অ্যাক্টিভিটি ছিল এবং ওইটা কখন হয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিই। যে 1933 সাল, এখানে আছে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ। তাহলে 1933 সালের আন্ডারে দেখো তো এই প্যাসেজে কি কোনো তথ্য দেওয়া আছে যে 1933 সালে এই ঘটনাটা ঘটছে? দেখো তো এখান থেকে তো শুরু হয়েছে। এই 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 পেজে আছে কিনা দেখো তো, 1933 সালে কিছু ঘটছে এমন কিছু এখানে আছে কিনা। আহ, দেখো তো 1933 সালে এখানে থাকার কথা, পাইছো কিনা তোমরা? তোমরা একটু দেখো, খুঁজে দেখো এখানে 1933 সালে ঘটছে এমন কিছু আছে কিনা। আছে? আছে কিনা দেখো তো ভালো করে। আমরা একটু প্যাসেজটা দেখি তো। জাইনুল আবেদিন কিশোরগঞ্জে 1914 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল পুলিশ অফিসার। তিনি হচ্ছে স্কুলের হার্ড অ্যান্ড ফাস্ট রুল পছন্দ করতো না, যেটা আমরা অনেকে করি না। সে সিক্রেটলি ছবি আঁকতো। হি হ্যাড এ গ্রেট ইন্টারেস্ট ইন আর্ট। সো অ্যাট দ্য এজ অফ 15, ঠিক আছে, অ্যাট দ্য এজ অফ 15 মানে 1929 সালে, হি ওয়েন্ট টু কলকাতা টু সি আর্ট স্কুল। অ্যাট দ্য এজ অফ 19 হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ, ঠিক আছে? দ্য এজ অফ 19, তার মানে এইখানে জিনিসটা আছে, এইখানে জিনিসটা আছে। অ্যাট দ্য এজ অফ 19, 14 সাথে 19 যদি যোগ করি আমরা 1933 সাল হয়, ঠিক আছে? 1933 সালে কোন অ্যাচিভমেন্টটা করেছিল? এই যে was admitted into কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাডমিটেড, was admitted এটা দিতে পারি যেহেতু এটা অ্যাচিভমেন্ট। তাহলে was admitted কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ 1933, ঠিক আছে? was admitted, ঠিক আছে? বা গড অ্যাডমিশন অথবা গড অ্যাডমিশন, was admitted অথবা গড অ্যাডমিশন। এখানে উত্তর কিন্তু দেওয়া আছে। এই যে কোথায় দেওয়া আছে? হ্যাঁ, এই যে অ্যাডমিশন যে বিষয়টা আছে, এই যে হয় হচ্ছে গড অ্যাডমিশন দিবা অথবা was admitted এরকম দিবা। যে কোনো একটা দিলেই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। নেক্সট কি বলছে যে অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশন, মানে সর্বভারতীয় যে আর্টের একটা অনুষ্ঠান ছিল, গোল্ড মেডেল অর্জন করেছিল। কত সালে সেটা করেছিল সেটা আমরা দেখব।
তাহলে হচ্ছে আমরা ধরো এটা কি পয়েন্ট হিসেবে নিলাম যে অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশন এটা কত সালে হয়েছিল, এটা দেখো কত সালে হয়েছিল। এইখানে এমন কোনো তথ্য দেওয়া আছে কিনা এই পেজে দেখো তো। গোল্ড মেডেল, এই যে দেখো আছে অল ইন্ডিয়া আর্ট এক্সিবিশন, ঠিক আছে। তাহলে এটা কত সালে বলছে যে ইন দ্য সেম ইয়ার, তাহলে সেম ইয়ার হচ্ছে এইটা 1938 he became first class first in the art college and in the same year he was awarded gold medal in all India art exhibition। তাহলে 1938 সাল হবে, ঠিক আছে। সালের এখানে যেহেতু গ্যাপ আছে তাহলে কি হবে 1938 সাল, ঠিক আছে। এটা কিন্তু আমাদের উত্তর। ভেরি গুড, কঠিন কিন্তু না, একদম সহজ। এটা তোমরা নিজেরাই বলো তো। ঢাকা আর্ট ইনস্টিটিউশন 1949 সালে ঢাকা আর্ট ইনস্টিটিউশন থেকে সে কি ধরনের অ্যাচিভমেন্ট বা অ্যাক্টিভিটিস হয়, ঠিক আছে। 1949 সাল খুঁজে বের করো, কোথায় আছে 1949 সাল, এই যে দেখো এখানে আছে। তাহলে এখানে কি বলতেছে, হি drew a lot of pictures of famine, famine মানে দুর্ভিক্ষ, during the second world war in 1949। আচ্ছা, his name and fame spread all over the world from then। in 1948 he founded the Dhaka Art Institution in Dhaka, ঠিক আছে। 1948, তাহলে এখানে আসলে কোন সাল দেওয়া আছে বলো তো, 1949 আছে ঢাকা আর্ট ইনস্টিটিউশন। তাহলে এখানে কি হবে বলো, তোমাদের কি মনে হইতেছে কি হবে 1949 সালে কি হবে বলো তো, কি হবে? নেক্সট পেজ, নেক্সট পেজে তো হচ্ছে 1949 সালের কোনো হ্যাঁ এই যে আছে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশন ইন 1949। তাহলে আমরা কি দিব, অজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল, ঠিক আছে। অজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল এতটাই দিব, ঠিক আছে। অজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল, এই যে অজ অ্যাপয়েন্টেড প্রিন্সিপাল আমরা এটা দিব, ঠিক আছে, 1950 সালে। ভেরি গুড, এটা তোমরা পারতেছো। তারপর দিল্লি ইউনিভার্সিটি 1974 সালে তার কি ধরনের অ্যাচিভমেন্ট ছিল, দিল্লি ইউনিভার্সিটিতে 1974 সাল খুঁজে বের করো তার কি ধরনের অ্যাচিভমেন্ট ছিল, ঠিক আছে। এই যে দেখো আর্নড অনারারি ডক্টরেট, এটা দিব, ঠিক আছে। এই যে আর্নড অনারারি ডক্টরেট, এটা কিন্তু 1974 সালে সে দিল্লি ইউনিভার্সিটি থেকে পেয়েছিল। বুঝতে পারছো জিনিসটা? ওকে। সর্বশেষটা কি আছে, ভিজিটিং প্রফেসর, কোথাকার ভিজিটিং প্রফেসর ছিল 1973 সালে, খুঁজে বের করো তো 1973 সালে কোথাকার ভিজিটিং, হি বিকেম ভিজিটিং প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, কোথাকার ছিল ঢাকা ইউনিভার্সিটি। যেহেতু এখানে গ্যাপ দিছে হচ্ছে প্লেস বা ইনস্টিটিউশনের, এই জন্য কিন্তু আমরা এখানে কি লিখবো, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ভিজিটিং প্রফেসর ছিল। ওকে, নট দ্যাট মাচ হার্ড, ভেরি ইজি। যাই হোক, এখন হচ্ছে আমরা এটা করব, তোমরা আমাকে বলবা, ঠিক আছে, তোমরা আমাকে বলবা। আচ্ছা, আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে নাকি? বলে দিব আদিবা, একটুখানি দাঁড়াও না আপু, বলে দিব। আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তোমরা? যে একজন বলতেছে নাকি আস্তে শোনা যাচ্ছে? ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড কম। আচ্ছা, সম্ভবত আমার ওই অসুস্থতা 100% কাটেনি, তো আমি জোরে বলার ট্রাই করতেছি। ওকে, ঠিক আছে। কিছু শোনা যাবে না এমন তো বিষয় নাই, একটু আস্তে শুনতে পারো, বাট হচ্ছে শুনতে তো পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো ট্রু ফলস, জাইনুল আবেদিন হ্যাড গ্রেট অ্যাভারশন। তোমরা কি জানো অ্যাভারশন মানে কি? অ্যাভারশন মানে কি? অ্যাভারশন মানে কি বলো, অ্যাভারশন মানে কি? অ্যাভারশন মানে কি? এই অ্যাভারশন মানে হচ্ছে বলতে পারো যে না, প্যাশন না, প্যাশনের বিপরীত। অ্যাভারশন মানে হচ্ছে প্যাশনের বিপরীত, মানে অনীহা। বিষয়টা কেমন যে জাইনুল আবেদিনের আর্টের প্রতি অনীহা ছিল, বিষয়টি কেমন, ঘৃণা ছিল
বিষয়টা কি এমন? এটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস হবে, রাইট? হ্যাঁ, তাহলে তাহলে ট্রুটা কি হবে বলো? অ্যাভারশনের জায়গায় কি দিবা? অ্যাভারশনের জায়গায় কি দিবা? অ্যাভারশনের জায়গায় কি দিবা? কি দিলে এটা ঠিক হবে সেটা বলো। সবার মেসেজ দেখতে পাচ্ছে। ইন্টারেস্ট, ভেরি গুড। ইন্টারেস্ট, গ্রেট ইন্টারেস্ট, এতটুকু দিতে পারো। ইন্টারেস্ট এই শব্দটাই তোমাদের জন্য বেটার। ইন্টারেস্ট, ঠিক আছে? বা গ্রেট প্যাশন, প্যাশনটাও দিতে পারো, প্যাশনটাও দিতে পারো, ঠিক আছে? ওকে, ভেরি গুড। জাইনুল আবেদিন, সেকেন্ড যেটা, জাইনুল আবেদিন ওয়াজ অ্যাডমিটেড টু ঢাকা আর্ট ইনস্টিটিউশন এট দ্য এজ অফ 19। এই তথ্যটা ঠিক আছে কিনা? ঢাকা আর্ট ইনস্টিটিউশনে 19 বছর বয়স তাকে হচ্ছে ভর্তি করা হয়। একটু দেখি তো প্যাসেজের আলোকে। 19 বছর বয়সে কোথায় আছে? 19 বছর বয়সে তাকে কি করা হয় বল, দেখো তো। হি হ্যাড এ গ্রেট ইন্টারেস্ট ইন আর্ট, so at the age of 15 he went to Kolkata to see. At the age of 19 he was admitted into Kolkata Government Art College. তাহলে কি ট্রু হইলো না ফলস হইলো? এট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে তাকে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তা আর এইখানে কোন কলেজের কথা বলছে? এখানে কোন কলেজের কথা বলছে দেখো, এখানে বলছে ঢাকা আর্ট ইনস্টিটিউশন। এই যে জি জি, ঢাকা আর্ট ইনস্টিটিউশন। এখানে তো তাহলে ভুল জিনিসটা, এটা ভুল, এটা ভুল, ঠিক আছে? তোমাকে এখানে কলকাতা আর্ট ইনস্টিটিউশন দিতে হবে, ঠিক আছে? কলকাতা আর্ট ইনস্টিটিউশন। এই জন্য কিন্তু আমাদের উত্তর করতে হবে প্যাসেজের আলোকে। প্যাসেজে কিন্তু সবকিছু দেওয়া আছে, শুধু সেটা দেখতে হবে। He was appointed principal of Dhaka Art Institution in 1949. 1949 সালে প্রিন্সিপাল হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। এই তথ্য ঠিক আছে কিনা বলো? এই তথ্যটা ঠিক আছে কিনা? এই তথ্য ঠিক আছে কিনা বলো তো? আবার আমরা এদিকে চলে যাই, দেখো 1949 সালের বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখো 1949 সালে, তাহলে কিন্তু এটা ট্রু হবে, এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে? সি নাম্বার ট্রু হবে। ওকে, ফাইন। হি রিটায়ার্ড ফ্রম দিল্লি ইউনিভার্সিটি ইন 1974। তিনি কি দিল্লি ইউনিভার্সিটি থেকে 1974 সালে রিটায়ার করেন কিনা? 1974 সালের বিষয়ে কি দেওয়া আছে বলো তো? হি আর্নড অনারারি ডক্টরেট ইন 1974 ফ্রম দিল্লি ইউনিভার্সিটি। হি বিকেম ন্যাশনাল প্রফেসর অফ বাংলাদেশ। এরকম কোনো তথ্য কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? যে 1974 সালে উনি দিল্লি ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেন, এরকম কিছু দেওয়া নেই। বরং দেওয়া আছে যে অনারারি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন 1974 সালে। এটাও কিন্তু ফলস, ঠিক আছে? এটাও ফলস। তোমার প্যাসেজে যে তথ্য দেওয়া আছে সেটা কিন্তু লিখতে হবে। জাইনুল আবেদিন ব্রিদেড হিজ লাস্ট এট দ্য এজ অফ 62। 62 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এটা ট্রু না ফলস বলো? এবার হিসাব করো, 1976 সাল, 1976 সাল, আর এদিকে হচ্ছে তোমার 1914 সাল। তাহলে ঠিক আছে? ঠিক আছে না? 62 বছর বয়স ঠিক আছে তো? লাস্টেরটা কিন্তু ঠিক আছে, 62 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ওকে, তাইলে এবার আমাদের হচ্ছে সেকেন্ড যে প্যাসেজটা আছে, এটা হচ্ছে জন কিটসের উপরে। তোমরা নাম শুনেছো কিনা জন কিটস? তোমরা প্রথম প্যাসেজটা বুঝছো ঠিকঠাক? জিনিসটা বুঝছো যে কিভাবে আসলে অ্যান্সার করতে হয় প্যাসেজের আলোকে? বুঝছো কিনা? প্রথম প্যাসেজটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। প্রথম প্যাসেজটা ঠিকঠাক বুঝছো কিনা সবাই একটু জানাও। ওকে, ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, তোমার মেসেজ দেখা যাচ্ছে, সবার মেসেজ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ম্যাক্সিমাম বুঝতে পেরেছো। আনসিন তো যারা কম্বোভিসে ভর্তি আছো তাদের তো বই আছে, বই থেকে পড়বা। তাছাড়া আমরা তো তোমাদের আপলোড দিচ্ছি নিয়মিতভাবে তোমাদের পোর্টালে, ওখান থেকে পড়বা। আচ্ছা, তাহলে এবার বলো জন কিটস, আমরা জন কিটসকে নিয়ে পড়বো। আচ্ছা, বলো তো এই যে নামটা, এই নামটা দিয়ে কয়জনকে বোঝাচ্ছে? আমরা তো জানি যে আমরা যদি বয় থেকে বয়েজ লিখি, তাহলে বয় মানে হলো একজন বালক, আর এখানে হচ্ছে একাধিক, তাই তো? জিনিসটা তো এমন হয়, আমরা যে জানি যে নাউনের শেষে সাধারণত যখন এস যুক্ত হয়
তখন এটা প্লুরাল হয় বা অনেক অনেক নির্দেশ করে। তাহলে এই জন কিটস, এইটা দ্বারা কয়জন জন কিটসকে বোঝাচ্ছে বলো দেখি? একজন, তাই না? এই তোমরা কেমনে জানো? এটা তো বড় ক্লাসের পড়াশোনা, যে কিছু কিছু জিনিসের শেষে যদি এস থাকে তাও সেটা সিঙ্গুলার, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, এই ওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে তোমার আহ, একটা জিনিসকে বোঝায়, কিন্তু এমনিতে এস থাকে। যেমন নিউজ, নিউজ কিন্তু সিঙ্গুলার বাট এস থাকে। একইভাবে জন কিটস, এটা কিন্তু একজন মানুষের নাম, বাট তারপরে এস আছে। বাপ মায় রাখছে ওরকম ভাবে, ওকে, বুঝছো, কিছু করার নেই। জন কিটস একজন হচ্ছে ইংলিশ পোয়েট ছিল, রোমান্টিক পোয়েট ছিল। ঠিক আছে, রোমান্টিক পোয়েট মানে আবার ওই ধরনের রোমান্টিক পোয়েট না যে ভালোবাসার কবিতা লেগে। উনি হচ্ছে প্রকৃতি নিয়ে লিখতো। ঠিক আছে, আর প্রকৃতি নিয়ে যারা লেখালেখি করে ইংলিশে তাদেরকে রোমান্টিক পোয়েট বলে। আচ্ছা, ওকে। তো আমরা দেখি জন কিটস নিয়ে আমাদের কি কি আছে। এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন, দেখছো? তোমাদের দিনাজপুর বোর্ড 18 সালে জেএসসি কোশ্চেনে এটা এসেছিল। আমরা যা প্র্যাকটিস করতেছি ম্যাক্সিমাম হচ্ছে বোর্ড কোশ্চেন। ওকে, তো কিডস সম্পর্কে প্রথম যে তথ্যটা দেওয়া আছে, এখানে মোট 4টা জিনিস আছে: হু বা হোয়াট, কি বা কে, তারপর ডিসক্রিপশন বর্ণনা, ওয়্যার কোথায়, এবং হচ্ছে ওয়েন কখন। ঠিক আছে, তো কিডস রোমান্টিক পোয়েট, ওয়্যার 19th সেঞ্চুরি। ঠিক আছে, কোথাকার রোমান্টিক পোয়েট ছিল, এটা আমরা প্যাসেজ থেকে এখন খুঁজে বের করব যে কোথাকার রোমান্টিক পোয়েট ছিল জন কিডস। আচ্ছা, তো বলতেছে জন কিটস ওয়াজ নট অনলি a deeply thoughtful poet, উনি অনেক চিন্তাশীল কবি ছিলেন, বাট অলসো দ্য মোস্ট স্টুডিয়াস, এবং হচ্ছে অনেক বেশি পড়াশোনা করতেন। বুঝছো, কবি হতে গেলে কিন্তু অনেক বেশি পড়াশোনা করা লাগে। ইন্সপায়ার্ড আর্টিস্ট অ্যামাং দ্য রোমান্টিক্স অফ দ্য 19th সেঞ্চুরি। ঠিক আছে, তো উনি ওনার পড়াশোনা দ্বারা এবং ওনার যে আর্টের প্রতি যে একটা ভালো লাগা, ভালোবাসা, সেটা দেখে অনেক রোমান্টিক কবি যারা ছিলেন তারাও ইন্সপায়ার হয়েছিল। বুঝছো, সেটা বলতেছে 19 শতকে। He was born on October 31, 1790, মানে 1795 সালে জন্মগ্রহণ করে ইন ইংল্যান্ড। ঠিক আছে, তাহলে কোথাকার কবি ছিলেন উনি, এটা আমরা পরিষ্কার হইতে পারি এখানে যে ইংল্যান্ড। ঠিক আছে, কোথাকার কবি ছিলেন? ইংল্যান্ড। বুঝছো, এখানে আমরা কি দিব? ইংল্যান্ড, 19th সেঞ্চুরি ইংল্যান্ডের কবি ছিলেন। বুঝছো, ওকে। আচ্ছা আচ্ছা, ইংল্যান্ড আর ব্রিটেন কি এক এক দেশ? তুমি তুমি কি জানো? ওই যে বললাম না, রোমান্টিক পোয়েট তাদেরকে বলা হয় যারা প্রকৃতি নিয়ে লেখালেখি করতো। ইংল্যান্ড আর ব্রিটেন এক এক দেশ? জি না, তোমরা এটা হিস্ট্রি পড়বা। ঠিক আছে, যে ইংল্যান্ড আর ব্রিটেন এক দেশ কিনা। বুঝছো, এক দেশ না, আলাদা আলাদা দেশ। ওকে, এরপর দেখো হি ড্যাশ এডমন্টন। 1811 সালে তার সাথে আসলে কি হয়েছিল, চলো দেখি 1811 সালের কোথার কোন কাহিনী আছে। ওকে, অ্যাজ 1795 সালে জন্মগ্রহণ করে। হি লস্ট হিজ ফাদার এট এজ অফ 9। ওকে ফাইন, এট 15 হি লস্ট হিজ মাদার। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে গেল। এরপরে হচ্ছে ইন, দেখো 1811 সালের তথ্য চলে আসছে। জন কিটস বিকেম অ্যান অ্যাপ্রেন্টিস টু এ সার্জন এট এডমন্টন। অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে শিক্ষানবিশ, নতুন শুরু করে। ঠিক আছে, একজন সার্জন হিসেবে, আহ, মানে হচ্ছে একজন সার্জনের আন্ডারে কাজ করা আর কি। অ্যাট এডমন্টন, এডমন্টন একটা ইংল্যান্ডের জায়গার নাম। তাহলে 1811 সালে বিকেম অ্যান অ্যাপ্রেন্টিস টু এ সার্জন, আমরা এটা উত্তর করব। ঠিক আছে, যে তার ডেসক্রিপশনটা কি, 1811 সালে কোথায় হয়েছিল। আমাদের এই দুইটা তথ্য দেওয়া আছে, এইটা দেওয়া আছে আর হচ্ছে এইটা দেওয়া আছে। তো আমরা তাহলে আমাদের যে গ্যাপ দিয়েছি, গ্যাপে কোনটা হবে? বিকেম অ্যান অ্যাপ্রেন্টিস টু এ সার্জন। ঠিক আছে, আমরা কিন্তু এটা এখানে লিখবো। ঠিক আছে, একদম ইজি, প্যাসেজে যেভাবে আছে সেভাবে। এবার দেখো রিসিভড ওয়ার্ম প্রেজ ফ্রম হিজ ফ্রেন্ডস, তো বোঝা যাচ্ছে যে পুরো প্যাসেজ যেহেতু কিডস কে লেখা, তাইলে হচ্ছে এখানে কি হবে? কিডস হবে। ঠিক আছে, কিডস হবে। ঠিক আছে, এটা তো এটার জন্য তোমার প্যাসেজ পড়ার দরকার নাই। সার্জন হচ্ছে যারা ওই যে কাটাকাটি করে, বুঝছো, ডক্টরদের মধ্যে যারা অপারেশন করে তাদেরকে সার্জন বলা হয়। ওকে,
আচ্ছা, এরপর দেখো কিডস ডায়েট কত সালে জন্ম মানে মৃত্যুবরণ করে রোমে, কত সালে? খুঁজে বের করো কত সালে মৃত্যুবরণ করে। কিডস এসে মৃত্যু কই? কিডস 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 কবে মূল্য রে ভাই? কিডস ওয়াজ মেড। আচ্ছা, এবার দেখো দ্য কিডস মিউজিয়াম ওয়াজ ওপেন্ড ইন 1931। আচ্ছা, এটা দরকার নেই। আহ, আচ্ছা, কোথায় দেখো আছে দ্য ফার্স্ট মেমোরিয়াল টু কিডস ওয়াজ মেড ইন দ্য প্যারিশ চার্চ অফ হ্যাম হ্যামস্টেড অন July 16, 1894. In 909, the house in which kids died was opened as a kids. তাহলে কি মনে হচ্ছে কবে মৃত্যুবরণ করে বলো তো? এই যে দেখো, হি ডাইড ইন রোম এট দ্য এজ অফ 26। এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, ক্যান ইউ ইমাজিন? মাত্র 26 বছর বয়সে মৃত্যুবরণ করে। এখন তোমরা হিসাব করো, 26 বছর বয়সে মৃত্যুবরণ করে, তাহলে কবে জন্মগ্রহণ করে সেখান থেকে যোগ করলে পাবা। এই যে এখান থেকে 26 যোগ করলে কত হয়? তোমরা ক্যালকুলেটরে হিসাব করো কত হয়। ওখান থেকে 26 যোগ করো। 1795 সালে জন্মগ্রহণ করে, 26 বছর বয়সে মারা যায়। কত হয় দেখি তোমরা হিসাবে কেমন। দেখো এখানে 5 যোগ করো, তাহলে 1800 হয়। ঠিক আছে, আর ওদিকে হচ্ছে তাহলে 21, 1821 হবে। 1821, ঠিক আছে, 1821 হবে। ওকে, হয়তোবা কোনো রোগে মারা যায়, যেহেতু 26 বছর বয়সে মারা গিয়েছে, মানে তার হয়তোবা কোনো কঠিন রোগ হয়েছিল, সেটা সম্পর্কে এখানে দেখা যাচ্ছে না আর কি, যে কি কারণে সে মারা যায়। ওকে, ওয়াজ ওপেন্ড 909, কোনটাকে 1909 সালে ওপেন করে দেওয়া হয়েছিল? চলো তো 1909 সালে কি হিস্ট্রি আছে আমরা সেখানে যাই। 1909 সালে এই যে দেখো, ইন 1909, তার মানে 1909 সালে দ্য হাউস ইন হুইচ কিডস ডায়েট ওয়াজ ওপেন্ড। তাহলে দ্য হাউস এতটুকু লিখবো, ইন হুইচ কিডস ডায়েট, এই এই জিনিসটা কিন্তু ওপেন করা হয়েছিল, দ্য হাউস ইন হুইচ কিডস ডায়েট। তাহলে আমরা এটা লিখবো, যেহেতু হচ্ছে কোনটা ওপেন করা হয়েছিল, হোয়াট কোন জিনিসটা, তাহলে আমরা ওইটা লিখবো। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এটা কি কঠিন বলো তো? এটা কি কঠিন? সহজ না? বুঝছো কিনা? হ্যাঁ, তোমার মেসেজ দেখবো না কেন? সবার মেসেজ দেখি তো আমি। ওকে, তাহলে এবার ট্রু ফলস আসো দেখি। যেহেতু আমরা প্যাসেজটা পুরোপুরি পড়ছি, তাহলে আমরা কিন্তু ট্রু ফলস পারার কথা। প্রথমটা বলো, জন কিটস ওয়াজ দ্য মোস্ট স্টুডিয়াস এন্ড ইন্সপায়ার্ড রোমান্টিক পোয়েট। ট্রু না ফলস বলো, তাড়াতাড়ি বলো, ট্রু নাকি ফলস? সবাই দেখো। এই তো আমি চলে আসছি ভাইয়াপুরা। তাহলে এটা কি আসলে, তাই না? এই তোমাদের মান্থলি এক্সামে কি হবে এটা আমি বলে দিবনি। আমার হাতে কোশ্চেন চলে এসেছে, তোমরা কোশ্চেন চেয়েও না কেউ, ঠিক আছে? মানে কোশ্চেনের প্যাটার্ন আমি তোমাদেরকে বলে দিবানি যে কেমন কোশ্চেন আসবে। কোশ্চেন একদম ইজি আসবে এবং তোমাদের যা পড়ানো হয়েছে তার মধ্য থেকে আসবে। কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা ট্রু, ঠিক আছে? ট্রু লাভ, বুঝছো? ওকে, হি লস্ট হিজ প্যারেন্টস এট অ্যান আর্লি এজ। এটা কি মনে হচ্ছে, ট্রু নাকি ফলস? সেকেন্ডটা বলো।
সেকেন্ডটা বলো, ট্রু নাকি ফলস? অল্প বয়সে কি বাবা মা হারান? ট্রু, তাই না? ওকে, ভেরি গুড, ট্রু। হি ডিসকন্টিনিউড হিজ স্টাডি অন মেডিসিন। তিনি কি মেডিসিনে তার স্টাডি ডিসকন্টিনিউ করে? চলো তো দেখি এমন কোনো ইনফরমেশন সেখানে আছে কিনা। এমন কোনো ইনফরমেশন আছে কিনা যে মেডিসিনে তিনি তার ডিসকন্টিনিউ করে কিনা। বাট হি ডিড নট লাইক মেডিসিন অ্যান্ড হি ফেল্ট দ্যাট হি ওয়াজ বর্ন টু বি ফ্যাট। আচ্ছা, দেখো, সে কিন্তু মেডিসিনে লাইক করেনি, তার মানে কি ডিসকন্টিনিউ করেছে, তাই তো? তাহলে ট্রু হবে। তাহলে কি হবে? ট্রু হবে। সব কয়টা ট্রু নাকি? আচ্ছা, কিডস ওয়াজ সাফারিং ফ্রম কনস্টিপেশন, ঠিক আছে, কনস্টিপেশন। কিডস ওয়াজ সাফারিং ফ্রম কনস্টিপেশন, এরকম কোনো তথ্য দেওয়া আছে কিনা? চলো দেখি। ওকে, এরপরে হচ্ছে attract mass attention, he followed native poem। তোমাদের কি মনে হচ্ছে এরকম আছে, তাই না? আছে কিনা? কিডস আর সিন প্রিমেচিউর ডেথ, he was suffering from, এই যে ও না, এরকম নাই, কনজাম্পশন আছে, কনজাম্পশন, ঠিক আছে, অ্যাজ এ লাস্ট হোপ ইন সেপ্টেম্বর। তাহলে কনস্টিপেশন না, হবে হচ্ছে কনজাম্পশন, বুঝছো? এটা দিতে হবে, ফলস। ওকে, পরে হচ্ছে হি সনেটস আর্নড মাস পপুলারিটি, তার সনেট অনেক পপুলার হয়, ঠিক আছে, তার সনেট অনেক পপুলার হয়। জিনিসটা ট্রু নাকি ফলস? বলো তো, ট্রু নাকি ফলস? এরকম কিন্তু কিছু কি দেওয়া আছে তার সনেট অনেক পপুলার হয়, এরকম কিছু দেওয়া আছে কিনা বলো দেখি। ট্রু, তাই তো? রাইট, ট্রু। তার সনেট অনেক পপুলার হয়, এটা হচ্ছে ট্রু। ওকে, এই যে দেখো, লাস্টেরটা কিন্তু হচ্ছে ফলস, কেননা প্যাসেজ দেওয়া আছে হি সনেটস ফেইল টু আর্ন মাস পপুলারিটি, ঠিক আছে, তিনি সনেট হচ্ছে ততটা পপুলার করতে পারেননি, তার কবিতাগুলো অনেক বড় বড় ছিল। জন কিটসের কবিতা তোমরা পড়বা, দেখবে অনেক বড় বড়। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। শেক্সপিয়ারের সনেট অনেক পপুলার হয়, কিন্তু এর সনেটগুলো কিন্তু পপুলার হয়নি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে দুইটা তোমাদের HW দিয়ে দিচ্ছি আমি, মাদার তেরেসা এবং আরেকটা আছে হচ্ছে আহ, তোমরা কিন্তু উত্তর দেখবা না, ঠিক আছে, উত্তর আছে, এটা তোমাদের মিলানোর জন্য, ঠিক আছে, উত্তর না দেখেই করবা, পরে মিলাবা যে উত্তর কয়টা হয়েছে না হয়েছে, আমি পরের ক্লাসে কিন্তু শুনবো। এটাও HW, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটাও মানে দুইটাই বোর্ড কোয়েশ্চেন, একটা যশোর বোর্ড আর একটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে। এটা কিন্তু জিএসসি কোয়েশ্চেন। সনেট মানে হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা, সনেট মানে হচ্ছে 14 লাইন বিশিষ্ট কবিতা। আচ্ছা, তাহলে এখন আমরা চলো এতে চলে যাই। কোথায় চলে যাব বলো তো? হ্যাঁ, আমরা হচ্ছে কুইজে চলে যাব। তো কুইজ হচ্ছে আর্টিকেলের উপরে, ঠিক আছে, কুইজ হচ্ছে আর্টিকেলের উপরে। তোমরা এই ক্লাসে তো আনসিন ছিল, আনসিন থেকে তো কুইজ দেওয়া যায় না, এই জন্য গত ক্লাসে তো তোমরা আর্টিকেল করছো, তাই মোটামুটি একটা আমাদের হয়ে যাক যে আর্টিকেল আমরা করছি ঠিকঠাক বুঝছি কিনা, ঠিক আছে। অবশ্যই এক্সাম প্যাটার্ন বলবো, বাংলাটা তো বলতে পারবো না ভাইয়া, ইংলিশটা বলে দিবানি। আচ্ছা, তাহলে তোমরা সবাই উত্তর দাও, ঠিকঠাক বুঝে শুনে উত্তর দাও। একটা রোগের নাম আরশাদ, তুমি গুগল করতে পারো আসলে এই রোগটা কেমন। প্রশ্ন অনেক ইজি আসবে, প্রশ্ন দেখলাম অনেক ইজি, প্রশ্ন নিয়ে চিন্তা করো না, তোমরা যদি ঠিকঠাক ক্লাস করে থাকো, তোমরা যদি ঠিকঠাক সবকিছু করে থাকো তাহলে ইজি। কোশ্চেন দিয়ে দেবো তাই বলছো? বিকাশে টাকা পাঠাও। আচ্ছা, শেষ করে দিচ্ছি কিন্তু। তো দেখো, শি অ্যাডাপ্টেড, যেহেতু এখানে একটা
তোমাদের আছে, ভাওয়েল আছে, ভাওয়েল সাউন্ড, এই জন্য অ্যান হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা এবং এটার মধ্যে থেকে যে কোনো একটা হবে। দেখো, গেভ ইট আ হোম, ঠিক আছে, গেভ ইট দা হোম না। যদি হোম সম্পর্কে আগে বলে দিত তাহলে দা বসতো, কিন্তু যেহেতু হোম সম্পর্কে প্রথম বলতেছে এই জন্য এ হবে, ঠিক আছে, গেভ ইট আ হোম, একটা বাড়ি দিয়েছিল। তাইলে এটা তোমরা 54% উত্তর করতে পেরেছো। তো চলো আমরা লিডার বোর্ডে আমাদের লিডারদের দেখে আসি। শায়ান, সাদিদ, আসওয়াদ, নাফিস, মুবিন, সাদ, আদ্রিক, ইয়াসিন, সিমরিন, অর্ঘ্য। অভিনন্দন তোমাদেরকে। ফার্স্ট স্পিকার অনেকে ভুল উত্তর করেছো, এটা নতুন কিছু না। ওকে, নেক্সট আরো কুইজ আছে আর্টিকেলের উপরে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো এটা দেখো, ঠিকঠাক উত্তর দিও, ঠিক আছে, ভুল টুল করো না। তাহানি, ঠিকঠাক উত্তর দাও আপু। কত টাকা লাগবে? তুমি কি আমাকে আমার সাথে ডিল করতেছো? আমাকে টাকা দিয়ে কেনা যায় না, ঠিক আছে, ডলার লাগবে। বাহ, এটা তো দেখি তোমরা ভালোই উত্তর করতেছো। আর কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি সবাই উত্তর করো। আমাদের এরপর আর একটা কুইজ থাকবে, এরপর তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমি বলে টাটা গুড বাই দেবো। তো দেখো, এখানেও একটা ভাওয়েল সাউন্ড আছে, অরেঞ্জ। হি বট আ অরেঞ্জ অ্যান্ড এখানে আবার বা সাউন্ড, তার মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তার মানে এখানে এ হবে, ঠিক আছে, অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড আ বানানা, ঠিক আছে। তাহলে হচ্ছে বুঝতে পারছো বি নাম্বারটা উত্তর হবে, সেটা 80% তোমরা সঠিক উত্তর করেছো। ভেরি গুড। তো আমরা লিডার বোর্ডে চলি। আমার অ্যাকাউন্ট নাম্বার কিভাবে জানলো? মিফতাহুল, লেমন, আঞ্জেল, মাহির, সামির, আনন্দা, সায়েল, হচ্ছে রিদওয়ান এবং সূর্য, শাসফা। সবাইকে অভিনন্দন। বাহ, নতুন নতুন অনেকে এসেছে এবার আমাদের লিডার বোর্ডে এবং অনেকে ভুল উত্তরও করেছে সাকসেসফুলি। অভিনন্দন সবাইকে। আচ্ছা, নেক্সট, দ্য লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, সবাই ঠিকঠাক বুঝে শুনে উত্তর করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে তাড়াতাড়ি উত্তর করো। তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বলবো আমি এখন। অ্যাক্সিডেন্টালি হিট করছো রং অ্যান্সারে, তো অ্যান্সার তো ব্যথা পাইছে। আচ্ছা, তাহলে হচ্ছে শেষ করে দিচ্ছি। আই ভিজিটেড, তোমরা জানো ইউনিভার্স, ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, এটা একটা রুলস তোমরা শিখেছো। ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হয়, তো সেক্ষেত্রে এখানে এ বসবে। আই ভিজিটেড আ ইউনিভার্সিটি মিউজিয়াম অ্যান্ড স ইনক্রেডিবল পেইন্টিংস। এটা একটু ট্রিকি ছিল। পেইন্টিংস এখানে কিন্তু হচ্ছে প্লুরাল, আর প্লুরালের আগে সাধারণত তোমার হচ্ছে আম, হয় দা বসে অথবা এ তো বসে না, কোনোভাবে এ অ্যান বসে না, ঠিক আছে। তো আসলে দা শুধু এখানে ছিল, বাট এখানে আবার অ্যান আছে, অ্যান ইউনিভার্সিটি তো হবে না, তাহলে এই ইউনিভার্সিটি আর এখানে কিছুই বসবে না, স ইনক্রেডিবল পেইন্টিংস, এতটুকুই, ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু বি, যেটা তোমরা 58% দিয়েছো। তো লিডার বোর্ডে চলো আমরা দেখি। সাকিন আছে, সাজিদ আছে, ফাতিমা আছে, সিদ্দিক আছে, এরপরে হচ্ছে ফিদা আছে, ময়ূক সাহা আছে, ঈশানুর রহমান আছে, আর ঐক্য আছে এবং মায়েশা ইফাজ। তোমরা আছো, অভিনন্দন। ফার্স্টেস্ট ফিঙ্গারে অনেকে ভুল উত্তর করেছো, এটা করা যাবে না। আমাকে টাকা দিতে হলে তোমাদের কিডনি বেচা লাগবে, ও কাজ করা লাগবে না, থাক, তোমরা নিজেদের মতো পরীক্ষা দিও। তো দেখো, এবার ভালো করে শোনো, তোমাদের
মানে কেমন মান্থলি এক্সামে কোশ্চেন আসবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে, সেটা তোমাদের সিন প্যাসেজ, যে প্যাসেজগুলো আমরা পড়িয়েছি তার মধ্যে থেকে থাকবে, ঠিক আছে। এখান থেকে 5টা এমসিকিউ আসবে, ঠিক আছে। ভালো করে বুঝো, একটা সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজ থেকে 5টা এমসিকিউ থাকবে। কোন সিন প্যাসেজ আসবে এটা কিন্তু আমার কাছে শুনো না, ঠিক আছে। এবং 2 নম্বরে হচ্ছে ওই সিন প্যাসেজের আলোকে ট্রু ফলস থাকবে 5টা, ঠিক আছে। ওই সিন প্যাসেজের আলোকে 5টা ট্রু ফলস থাকবে। 3 নম্বরে থাকবে হচ্ছে ওই সিন প্যাসেজের আলোকে আম, 5টা এসিকিউ থাকবে, শর্ট অ্যান্সার কোশ্চেন, ঠিক আছে। 5টা এসিকিউ শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে। তাহলে ভালো করে বুঝো, একটা সিন প্যাসেজ আসতেছে, ওখান থেকে 3 টাইপের কোশ্চেন আসবে, 5টা এমসিকিউ, 5টা ট্রু ফলস এবং 5টা এসএকিউ, ঠিক আছে। এই 3 টাইপের কোশ্চেন। আচ্ছা, এরপরে তোমাদেরকে তোমাদের 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেলের উপরে 10টা গ্যাপ সম্বলিত একটা প্যাসেজ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেলের উপরে, ঠিক আছে। তুমি যে আর্টিকেলের ব্যবহার শিখেছো তার উপরে। এবং সর্বশেষ 5 নাম্বার কোশ্চেনে তোমাদের এমসিকিউ থাকবে 5টা। তোমরা যে নাউন শিখেছো না, যে কোনটা প্রপার নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কালেকটিভ নাউন, থাকবে এরকম, ঠিক আছে। তো এই 5 টাইপের কোশ্চেন তোমাদের থাকবে। ক্লিয়ার কিনা সবাই বলো? সামারি থাকবে না, সামারি থাকবে না, রামিসা। টোটাল মার্ক হচ্ছে 30, টোটাল 30 মার্ক। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন নিয়ে? একদম ইজি, বললাম না একদম ইজি। তোমরা যদি ঠিকঠাক মানে ক্লাস করে থাকো, ঠিকঠাক প্যাসেজগুলো বুঝে থাকো, এবং আমি যে তোমাদের গ্রামার পড়াইছি নাউন সেটা যদি ধরতে পারো, তাহলে ইজিলি পারবা, ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলছি, একটা সিন প্যাসেজ থাকবে, সিন প্যাসেজে 3 ধরনের কোশ্চেন থাকবে। একটা হলো 5টা এমসিকিউ, ঠিক আছে, 5টা এসিকিউ আর 5টা ট্রু ফলস সিন প্যাসেজ থেকে। 4 নম্বরে তোমাদের আর্টিকেলের উপরে একটা কোশ্চেন থাকবে, এবং 5 নম্বরে 5টা এমসিকিউ থাকবে নাউনের উপরে। এই টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে, অনেক সময় 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম, ঠিক আছে। এবং একটু ধীরে সুস্থে, আনসিন প্যাসেজ থাকছে না, আনসিন প্যাসেজ থাকছে না, ঠিক আছে। আপাতত আনসিন প্যাসেজ থাকছে না, যা বলেছি এর মধ্যে থাকবে। বাংলা, এটা তো বাংলা টিচারের কাছে শুনবা, বাংলা কোশ্চেন তো আমার কাছে নাই, ঠিক আছে। এসিকিউ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন, ওই যে এক কথায় আমি তোমাদের উত্তর শিখিয়েছিলাম না, ওরকম। যে কয়টা চ্যাপ্টার পড়ানো হয়েছে ওই কয়টা চ্যাপ্টারের উপরে, যে কয়টা সিন প্যাসেজ পড়ানো হয়েছে ওই কয়টা সিন প্যাসেজের উপরে, এর বাইরে না, ঠিক আছে, এর বাইরে না। এসিকিউ তো কত মার্ক থাকবে? 10 মার্ক। এসিকিউতে 10 মার্ক থাকবে, 5টার জন্য 10 মার্ক। ক্লিয়ার কিনা সবাই বলো দেখি, আমি একটা পোল দিচ্ছি, ইয়েস নো, ক্লিয়ার কিনা বলবা। আচ্ছা দাঁড়াও, তোমার বাংলা কোশ্চেন নিয়ে জানতে চাচ্ছ, বাংলা নিয়ে একটুখানি ধারণা নেই। সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাসে দেওয়া আছে, তোমাদের 25টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। 25টা এমসিকিউ থাকবে এবং হচ্ছে 30 মার্কের সিকিউ অর্থাৎ সৃজনশীল কোশ্চেন থাকবে, ঠিক আছে। টোটাল 55 মার্ক বাংলায়, বুঝছো। 25টা এমসিকিউ থাকবে এবং হচ্ছে 3টা, 3×10 = 30 তোমার হচ্ছে সৃজনশীল কোশ্চেন থাকবে, বুঝছো। যতটুকু সিলেবাস শেষ হয়েছে ততটুকুর উপরেই হবে, ঠিক আছে, ওর বাইরে আসবে না, সোজা হিসাব, ঠিক আছে, ওর বাইরে আসবে না। তাহলে হচ্ছে মোটামুটি বুঝতে পারছো। তো তাহলে কি আমরা ক্লাস শেষ করতে পারি, কি বলো? আর কার কোনো কোশ্চেন? রাইটিং পার্টটা আপাতত কিছুই নাই ইংলিশে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ নিয়মিতভাবেই দেখা হবে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।
আচ্ছা, আরেকবার হচ্ছে বলে দিচ্ছি, অনেকেই কোশ্চেন করতেছিল যে পরের দিন দেওয়া যাবে কিনা। যারা হচ্ছে হিন্দু ধর্মের আছো তো তাদের সুবিধার জন্য আগামীকাল যেহেতু সরস্বতী পূজা আছে, তো তোমরা হচ্ছে 4 তারিখ পরীক্ষাটা দিতে পারবা। তোমাদের যদি কোনো কারণে আগামীকাল দিতে না পারো, সেক্ষেত্রে 4 তারিখে দিবা। আর ব্রাঞ্চে শুধু তারাই দিতে পারবা যারা হচ্ছে আমাদের কম্বো বেচে আছো, আর যারা অনলাইন বেচে আছো তোমরা শুধু অনলাইনে পরীক্ষাটা দিবা। আশা করছি বিষয়টা ক্লিয়ার। বাংলার জন্য টাইম হচ্ছে 25টা, এমসিকিউর জন্য 20 মিনিট সময় থাকবে, আর ইয়ের জন্য 50 মিনিট সময় থাকবে সিকিউর জন্য। এটা হচ্ছে সবকিছুই তোমাদের রুটিনে দেওয়া আছে, তোমরা কেউ মনে হয় রুটিনটা পড়ো না। রুটিনে যে এক্সামটা দেওয়া আছে ওইখানে কত মার্কস কিভাবে হবে, টাইম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কোশ্চেন প্যাটার্ন সবকিছু দেওয়া আছে। তোমরা কেউ কি রুটিন পড়ো না? যারা হচ্ছে এত এত কোশ্চেন করতেছো বা কি কি আসবে, ওইখানে তো সিলেবাসটাও দেওয়া আছে কোন কোন টপিকের উপর আসবে। এই তোমাদেরকে তো পানিশমেন্ট করা উচিত। তোমরা হচ্ছে রুটিনটা ভালো করে পড়ো না, রুটিনের মধ্যে সবকিছু দেওয়া আছে, তাইলে তো এত কোশ্চেন থাকার কথা না। আমরা এত কিছু বলে দিয়েছি ক্লাসে, তারপরেও বলতেছে ভাই কত মার্কের হবে, কত টাইম হবে। সবকিছু রুটিনে দেওয়া আছে। তুমি যদি রুটিনটা প্রথম দিন পেয়ে থাকো, 1 মাস আগে যে রুটিনটা আমরা করেছিলাম, পাবলিশ করেছি, ওই রুটিনে সবকিছু দেওয়া আছে। তোমাদেরকে প্যাটার্ন থেকে শুরু করে কত মার্কের হবে, কত টাইম থাকবে, সবকিছুই রুটিনে বিস্তারিত দেওয়া আছে। ইভেন হচ্ছে কোন কোন লেকচারের উপরে হবে। বাংলার ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর লেকচার পর্যন্ত হবে, আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 1 থেকে 12 নম্বর লেকচার পর্যন্ত হবে। এগুলো সব দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে, ডিটেলস। তোমরা কেউ রুটিন পড়ো না। আমি যতটুকু মানে তোমাদের কোশ্চেন দেখে বুঝতে পারছি যে তোমরা কেউই রুটিনটা ভালো করে পড়ো না। পরের দিন কি পরীক্ষা হবে, পরের দিন কি ক্লাস হবে, কোন টপিকের উপরে হবে, সিলেবাসটা সহকারে ডিটেলস দেওয়া আছে। তোমরা কেউই রুটিন পড়ো না, জাস্ট দুই একজন পড়ো যারা লিখতেছে, আমি পড়ি। আর যদি পড়ে থাকো, এই যে কোশ্চেন গুলো হয়েছে যে কত মার্কের হবে, তারপরে কত টাইম থাকবে, এইটা অন্তত কোশ্চেন করতে না। অন্য কোশ্চেন গুলো ঠিক ছিল, বাট অন্তত এই কোশ্চেনটা করতে না। কারণ ওইখানে ডিটেলস দেওয়া আছে কত মার্কস, টাইম কত, সিকিউ কতটা, এমসিকিউ কতটা, মানে সবকিছু দেওয়া আছে। রুটিন চেঞ্জ হয়নি, রুটিন যেটা প্রথম দিন থেকে আছে ওইটাই আছে। তোমরা হচ্ছে রুটিনটা দেখে নিও, উদ্বাস.com-এ গেলেও পাবা। আর আমি তো প্রত্যেকদিন ক্লাসে, বেশিরভাগ ক্লাসে হচ্ছে তোমাদেরকে রুটিনের লিঙ্কটা দিয়ে দিই। তোমরা তখনও রুটিনটা সেভ করো না। আর আমাদের ওয়েবসাইটে তো পাবলিশ করা আছে, তোমাদের কোর্স এন্ড কন্টেন্টও দেওয়া আছে, যে তোমাদের আইডিতে লগ ইন করার পর ওইখানে যে ক্লাস রুটিন আছে ওইখানেও দেওয়া আছে। সব জায়গায় তোমাদেরকে রুটিনটা দেওয়া আছে। And সবাই পরশু দিতে যাও না, কারণ হচ্ছে টাইম হচ্ছে আগামীকালকে, তোমাদের পরীক্ষা হচ্ছে আগামীকাল। শুধু হচ্ছে যেহেতু হিন্দু ধর্মের ভাইয়া পুরা হচ্ছে আগামীকাল পূজা আছে, তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা একদিন হচ্ছে এটা এক্সটেন্ড করে দিয়েছি, যে 4 তারিখ হচ্ছে ওরা দিতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা সবাই হচ্ছে ওই দিন দিতে চাও, তাহলে তো বিষয়টা ঠিক না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা সবাই আগামীকালই পরীক্ষাটা দিবে। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, কালকে বাংলা ইংলিশ, এই যে একজন কোশ্চেন করতেছে যে কালকে কি বাংলা ইংলিশ দুইটাই হবে কিনা, এতক্ষণ কি বললাম, বাংলা এবং ইংলিশ দুইটাই হবে। ফাহিম, তুমি তো কয়েকশো বার লিখে ফেলছো। কয়েকশো বললে ভুল হবে, কয়েক হাজার বার লিখছো। বারবার লিখো না, জাস্ট পরীক্ষাটা দিয়ে দিও। ওকে? আর সবাই অবশ্যই পরীক্ষাতে অ্যাটেন্ড করবা। তোমরা যে এতদিন পড়ছো, তোমার কোথায় কোথায় দুর্বলতা আছে, কোন কোন টপিক গুলো পারতেছো না, কোথায় তোমার মানে এখনো প্র্যাকটিস করতে হবে, সেই বিষয়গুলো তুমি কালকের পরীক্ষাটা দিলে তুমি বুঝতে পারবা। ওকে? আর তোমরা যারা অনলাইনে দিবা, শুধু অনলাইনেই দিবা। আর মানে যে অনেকেই কোশ্চেন করতেছে ভাই, মানে কম্বো বেঁচে থাকলে অনলাইন অফলাইন দুইভাবেই দিতে হবে কিনা। তুমি যদি অফলাইনে গিয়ে দাও ব্রাঞ্চে, তখন আর অনলাইনে দিতে হবে না। আর তুমি যদি বাসায় বসে অনলাইনে দাও, তখন আর ব্রাঞ্চে যাওয়া লাগবে না, যারা কম্বো বেঁচে আছো। আর যারা অনলাইন বেঁচে আছো, তোমাদের তো মাধ্যম একটাই, সেটা হচ্ছে অনলাইনে ঘরে বসেই তোমাকে এক্সাম দিতে হবে। ওকে? তো ঠিক আছে, আর কারোর তেমন কোশ্চেন দেখতে পাচ্ছি না, আমরা হচ্ছে এখনই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।